মাইরা ইরফানের বুকে পিঠ লাগিয়ে ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকিয়ে আমতা আমতা করে বলে, সরি সরি, আমি বুঝতে পারিনি। ইরফান রেগে বলে, কি বোঝো তুমি? মাইরা কণ্ঠে ঝাঁঝ ঢেলে বলে, আমি সব বুঝি, বুঝলেন? ইরফান বিড়বিড় করে, গাধা। মাইরা দ্রুত ইরফানের থেকে দূরে সরতে নিলে চুলে টান পড়ে। আবারও ইরফানের বুকে এসে ধাক্কা খায়। মাথার পেছনে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা অসহায় গলায় বলে, আমার চুল। ইরফান মাইরার দিকে তাকিয়েই বাঁ হাতে মাইরার মাথা ধরে ধাক্কা দেয়। ফলস্বরূপ শার্টের বোতামে আটকানো চুলগুলো ফরফর করে ছেড়ে যায়। মাইরা ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। পেছনে মাথা ডলে ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে দুহাত রেখে রেগে বলে, আপনি আমার চুল ছিঁড়লেন কেন? ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলল। মায়রার সাথে লেগে গিয়ে ইনায়ের দিকে ফোন বাড়িয়ে দেয়। মায়রা বুঝতেই পারেনি হঠাৎই ইরফান তার সাথে লেগে দাঁড়ানোয় মায়রার মুখ ইরফানের বুকের সাথে লাগে। মায়রা ঢোক গিলে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়, বিড়বিড় করে, অসভ্য লোক। ইরফান ইনায়াকে ফোন দিয়ে আর চোখে তাকায় মায়রার দিকে, গম্ভীর গলায় বলে, আমাকে কফি দিয়ে যাবে আমার রুমে, ফার্স্ট। মায়রা ইনার পাশে গিয়ে বলে, আমি আপুর সাথে গল্প করব, আপনি অন্য কাউকে বলুন। ইরফান রেগে বলে, তোমাকে আসতে বলেছি আমি। মায়রা মন খারাপ করে বলে, ও ইনায় আপু, দেখো তো, তোমার ভাই আমাকে খাটিয়ে মারছে শুধু। আমি তো কালকেই চলে যাব, একদিন তোমার সাথে গল্প করি। ইনায়া ফোন হাতে ধরে একবার মাইরা আরেকবার তার ভাইয়ের দিকে তাকায়। এসব রেখে ফোন লাউডে দিলে ওপাশ থেকে ফাড়া কথা বলে। মাইরা ভ্রু কুঁচকে বলে, এটা কে আপু? ইনায়া ইরফানের দিকে তাকায়। ইনায়া দৃষ্টি দেখে মাইরাও ইরফানের দিকে তাকায়। এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন লোকটা? মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, কি করেছি আমি? ইরফান কিছু বলল না, একই দৃষ্টিতে মায়েরার দিকে চেয়ে রইল। মায়েরা ঢোক গেলে, এই লোকটা এমন করে কেন? আমতা আমতা করে বলে, আপনি যান। ইরফানের গম্ভীর স্বর, নো। ওপাশ থেকে ফাড়া বলে, ইনায় ভাবি আমার সাথে বের হবে, ফোন কিনতে যাব, প্লিজ তুমিও চলো। ইনায় বলে, আমি তো ফোন তেমন চিনি না আপু, ভাইয়া কিনে দিবে, তুমি আর আমি সাথে থাকবো, প্লিজ চলো। ফাইজ থাকবে শুনে ইনা ঢোক গেলে। ইনা ইরফানের দিকে তাকালে ইরফান বলে, রেডি হয়ে যা, দ্রুত ফিরবি। ইনায় মাথা নাড়ল। ভাইয়া বলেছে মানে তো যেতেই হবে। অতঃপর ঢোক গিলে শুকনো গলায় বলে, আচ্ছা আপু। পাশ থেকে মায়েরা মন খারাপ করে বলে, আমি আবার কালকেই চলে যাব আপু, আমার তো এক্সাম। কালকে ফোন কিনলে হবে কিনা শোনো তো, আমি আজ তোমার সাথে একটু গল্প করি। ফোন লাউডে থাকায় ওপাশে থাকা ভাড়া শুনতে পায় মায়রার কথা। অতঃপর বলে, কে কথা বলে ইনায় ভাবি? ইনা ইরফানের দিকে তাকালো। ভাইয়ার বউ বললে ভাইয়া রেগে যায় কিনা সেই ভয় পায়। মায়রা নিজেই বলে, আমি ইনায় আপুর ভাইয়ের বউ, আপু। ইনা মায়রার কথায় অবাক না হলেও ওপাশ থেকে ফাড়া হেসে বলে, তুমিও চলো আমাদের সাথে ইরফান ভাইয়ের বউ, আমরা রাস্তায় গল্প করব। মায়রা খুশি হয়ে বলে, ওকে ওকে, আমিও যাব। ইরফান ইনায়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোন কানে নিয়ে বলে, শুধু ইনায়া যাবে, ফায়েজকে বলবে ইনায়াকে দ্রুত বাসায় পৌঁছে দিতে, বলেই বলেই কল কেটে দেয়। মায়রা রেগে বলে, আমি আপুদের সাথে গেলে আপনার প্রবলেমটা কি? আমি যাব। ইরফান কিছু বলল না, বেরিয়ে যেতে যেতে বলে, কফি আনো ফার্স্ট। মায়রা পেছন থেকে রেগে বলে, আমার বইয়ে গেছে, পারবো না আমি। খাবিস লোক, আমার সব শান্তি কেড়ে নিচ্ছে। ইনায়া মায়রার মুখ চেপে ধরে বলে, মায়রা চুপ করো, ভাইয়া মারবে। মায়রা অসহায় মুখে তাকালো ইনায়ের দিকে। ইনার খারাপ লাগলো, কিন্তু ভাইয়া বলেছে মায়রা যাবে না, মানে যাবে না। এখানে তার কি করার? সে নিজেই যেতে ভয় পাচ্ছে, কিন্তু তার ভাই বলেছে, এখন তো যেতেই হবে। মায়রা কিছু একটা ভেবে বলে, চিন্তা করো না আপু, আমি বাবার থেকে অনুমতি আনছি। আমি একা একা থাকবো না, বইও তো নেই, তুমি রেডি হও। কথাটা বলেই ঘরের বাইরে বের হয়ে দ্রুত পায়ে এগিয়ে যায়। ইরফানে ঘর পাস করে যাওয়ার সময় হাতে টান পড়ে। কিছু বোঝার আগেই ইরফান মায়রাকে তার ঘরে টেনে নিয়ে ডোর লক করে দেয়। মায়রা চিৎকার করার আগেই ইরফান মায়রার মুখ চেপে বলে, কফি আনতে বলেছি না? মায়রা দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, তবে ব্যর্থ হয়। করে। ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে,
কোথাও যাবে না তুমি। কথাটা বলে মায়েরা মুখ থেকে হাত সরিয়ে নেয়। দূরে সরে দাঁড়ায় মায়রার থেকে। মায়রা ছাড়া পেয়ে দ্রুত দরজা টেনে খুলতে চায়, পারে না। এই ঘরের লকটা কেমন যেন, সে পারে না। পিছু ফিরে বলে, কফি আনার জন্য তো দরজা খুলতে হবে, খুলে দিন। ইরফান এজে চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বুজে বলে, নো নিড। মায়রার মুখটা অসহায় হয়ে যায়। এখন সে এই রুম থেকে বের হবে কি করে? অসহায় কণ্ঠে বলে, দরজা খুলে দিন। ইরফান ঘাড় বাঁকিয়ে তাকায় মায়রার পানে। মায়রা খেয়াল করলো ইরফানের চোখ লাল। একটু এগিয়ে এসে বলে, আপনি কি অসুস্থ? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার কি মনে হয়? মায়রা কি বলবে বুঝতে পারে না। আমতা আমতা করে বলে, মনে হচ্ছে অসুস্থ। ইরফান চোখ বুজে বলে, হাজবেন্ড সিক থাকলে ওয়াইফের বাইরে বেরোনো নিষেধ। সো তোমার বাইরে যাওয়া ক্যান্সেল। মায়রা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে, একদম ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে ডান হাত রেখে রেগে বলে, আপনি আমাকে বউ মানেন না? স্মৃতিশক্তি হারিয়েছেন নাকি? ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলায়। মনে হলো গোল জামা পরিহিত এক ছোট পুতুল কোমরে হাত দিয়ে নাকের পাটা ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইরফানের মুখাবয়ব স্বাভাবিক, তবে দৃষ্টির প্রখরতা তীব্র। মায়রা ইরফানের দৃষ্টি খেয়াল করে ওড়না দিয়ে মাথায় কাপড় টেনে নিজেকে ভালোভাবে ঢেকে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, একদম মেয়েদের শরীরের দিকে ঝুঁকবেন না। এসব ছেলেরা চরম লেভেলের অসভ্য হয়। আপনাকে তো সভ্যই লাগে, তো হঠাৎ অমন অসভ্য হয়ে যাচ্ছেন কেন? মায়রার কথা শুনে ইরফানের চোখে মুখে বিস্ময় ভর করে। তাকে ক্যারেক্টারলেস বলছে এইটুকু মেয়ে? ইচ্ছে করলো ঠাটি একটা থাপ্পড় দিতে। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, আমার ক্যারেক্টারে আঙ্গুল তুলছো? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা ঢোক গেলে বলে, আমি কি ভুল বলেছি? বউ মানবেন না, আবার অসভ্য কাজ করতে আসবেন? মেয়েদের দেখলেই ছেলেদের মাথা ঠিক থাকে না শুনেছি, এখন তো আপনিও অমন হয়ে যাচ্ছেন। ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে মায়রার গাল চেপে রাগান্বিত স্বরে হিসিয়ে বলে, ইউ নো, ইরফান নেওয়াজ কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, ইডিয়েট। মায়রা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোকটা মুহূর্তেই এমন রেগে বোম হয়ে যায় কেন? আমতা আমতা করে বলে, সরি সরি, আসলে আমি বলতে চাইছি আপনার উপর জিন ভর করে মাঝে মাঝে। আপনার দোষ নেই। আমাদের গ্রামে আরেকজনকে, অনেকজনকে জিন ধরতো, সত্যি বলছি, বিশ্বাস করুন। আপনি প্লিজ একবার কবিরাজটা দেখিয়ে আসুন। ইরফান হাসবে না রাখবে বুঝল না। এই গাধাকে কি বোঝাবে সে? মেজাজ খারাপ করে দিয়েছে। ফোঁস করে শ্বাস ফেলে মায়েরা গাল ছেড়ে দু কদম পিছিয়ে দাঁড়ায়। মায়েরা ঢোক গেলে আরো রেগে গেল নাকি? একটুখানি চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান এখনো শক্ত চোখে তার দিকে চেয়ে। সাথে সাথে চোখ নামিয়ে নেয় মাইরা। মাথা থেকে ওড়না পড়ে গিয়ে চুলগুলোর কিছু অংশ সামনে হেলে আসে। পুচকি মেয়ে, তোমার বডিতে আছেটা কি যে আমি অ্যাট্রাক্টেড হব? বাইরে তোমার চেয়ে হাজার হাজার অ্যাট্রাক্টিভ মেয়েরা ঘুরে বেড়ায়। And the most important point, I don't like you. Understand? ইরফানের গম্ভীর গলায় কথাগুলো শুনে মায়েরা এলোমেলো দৃষ্টি মেঝে জুড়ে ঘোরায়। খারাপ লোক তাকে কি অপমান করছে? ছোট মাথায় অত কিছু ধরল না। আমতা আমতা করে বলে, আমি তো জিনের কথা বলেছি। ইরফান ধমকে বলে, তোমার জিনের অ্যাট্রাক্ট হতে আরো বেশি কিছুর প্রয়োজন পড়বে, স্টুপিড। এরপর এগিয়ে এসে মায়রার ওড়না মাথার উপর টান মেরে মায়রার মুখ সহ প্রায় অর্ধেক ঢেকে দেয়। শক্ত হাতে মায়রার হাত টেনে দরজা খুলে মায়রাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, যদি আর একবার এলোমেলো হয়ে আমার সামনে আসতে দেখেছি, তো আরো 10টা জিনকে ডেকে এনে সব পেন্ডিং কাজ এক্ষুনি ফিনিশ করে ফেলবো, ইডিয়েট। বলেই ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা হা করে চেয়ে থাকে। লাস্টের কথাটা পুরোটাই মাথার উপর দিয়ে গেল। মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেওয়ায় বিরক্ত হলো। তারেক নেওয়াজ ঘরের উদ্দেশ্যে পা বাড়িয়ে যেতে যেতে বিড়বিড় করলো, খবিশ লোক একটা, নিজেই টেনে নিয়ে গেল, আবার নিজেই ধাক্কা দিয়ে বের করে দিল। আমি কখন বললাম সে আমাকে পছন্দ করে? সারাদিন কানের কাছে ঘ্যান ঘ্যান করবে, আই ডোন্ট লাইক ইউ, আই ডোন্ট লাইক ইউ। লাস্ট কথাটা ইরফানের মতো করে মুখ ভেঙিয়ে বলে। ফারাহ আর মাইরা ফাইজের গাড়ির ব্যাক সিটে উঠে বসে। ইনায় উঠতে নিলে ফাইজ ইনার হাত টেনে শব্দ করে গাড়ি টোল লাগায়। ইনায় যেন কারেন্ট শক খেয়েছে। ঝট করে পিছু ফিরে তাকায়। ফাইজ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে ইনায়ের দিকে। ইনায়া চোখ নামিয়ে নেয়।
চোখ বুজে ঢোক গিলে ফাইজ শক্ত কণ্ঠে বলে, সামনের সিটে বসো। এনায় কিছু বলতে চায়, তার আগেই ফাইজ মৃদুর স্বরে বলে ওঠে, লিটল কুইন, আমার কথা শোনো। আমি ভীষণ রেগে আছি তোমার উপর। রাগ বাড়িও না প্লিজ। এনায় অবাক হয়ে তাকায় ফায়েজের দিকে। ফায়েজের মুখ গম্ভীর, তবে কণ্ঠস্বর নরম ছিল। ফায়েজ এনায়ের হাত ছাড়ল না। সামনে ডোর খুলে দিলে এনায় ধীরে ধীরে উঠে। ফায়েজ চুপচাপ দেখল, শব্দ করে দরজা লাগালো। এনায় কেঁপে ওঠে। ফায়েজ রেগে আছে বুঝেছে। ফায়েজ উঠে বসলে এনায় আর চোখে একবার তাকায়। ফায়েজ ভ্রু কুচকে তাকায় এনায়ের দিকে। এনায়ের সাথে সাথে চোখ সরিয়ে নেয়। ফায়েজ এগিয়ে গিয়ে সিল বেল্ট লাগাতে নিলে এনায় হঠাৎ ফায়েজকে তার কাছে খেয়াল করতেই মৃদু চেঁচিয়ে ওঠে। ফায়েজ এনার দিকে চোখ গরম করে তাকে সিল বেল্ট লাগিয়ে দেয়। পেছন থেকে মায়েরা গলা ছেড়ে বলে, আমি আর ফারাহ আপু কি অন্য গাড়িতে যাব ভাইয়া? ফাইজ ভ্রু কুচকে পেছন ফিরে তাকালো। নিজের জায়গায় ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে স্বাভাবিক গলায় বলে, এই যে ইরফানের বউ, শোনো, তোমাকে একটা দায়িত্ব দিলেই ঠিকঠাক পালন করতে পারবে? মায়েরা উৎসাহ নিয়ে বলে, কি দায়িত্ব ভাইয়া? ফাইজ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে, তোমার ননদিনী যেন আমাকে অ্যাভয়েড না করে, এজন্য তুমি ট্রিক্স ইউজ করবে, পারবে না? মায়েরা ভাবুক ভঙ্গিতে বলে, কিন্তু এনায় আপু তো আপনাকে পছন্দ। এনায় পিছু ফিরে বলে, মায়েরা। মায়েরা এনায়ের দিকে তাকিয়ে থেমে যায়। এনায় চোখের ইশারায় চুপ করতে বলে। মায়েরা বুঝলো চুপ করতে বলেছে, তাই আর কিছু বলল না। ফারা ভ্রু কুচকে চেয়ে আছে। ফাইজ আর চোখে এনায়ের দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসে। কিছুক্ষণ পর ফোনে কল আসে। ফাইজ গাড়ির সামনে থেকে ডান হাতে ফোন তুলে রিসিভ করে কানে দেয়। ওই স্টুপিড কোথায়? ফাইজ ভ্রু কুচকে বলে, কোন স্টুপিড? ইরফান রাগে ফোঁস করছে। এই মেয়েকে নিষেধ করেছিল যেতে, কিন্তু তার কথা শুনল না। কোন ফাঁকে চলে গিয়েছে? দাঁতে দাঁত চেপে বলে, ওকে নামিয়ে দিয়ে যা। ফাইজ বুঝলো ইরফান মাইরার কথা বলছে। না বোঝার ভান করে বলল, একটু ভালো করে বলতো, আমি চিনতে পারছি না। ইরফান বিরক্তির স্বরে বলে, কোথায় আছিস? ফাইজ মৃদুর স্বরে বলে, নেটওয়ার্ক প্রবলেম, পরে কথা বলছি। বলে কল করতে ফায়েজ মৃদু স্বরে বলে, নেটওয়ার্ক প্রবলেম, পরে কথা বলছি। বলেই কলটা কেটে দেয়। মনে মনে হাসছে। ভাবছে ইরফানের থেকে ওর বউয়ের মাঝে কি করে একটু ডিস্টেন্স তৈরি করা যায়। নাকানি জোবানি খাওয়ালে কেমন হয়। কিন্তু পাশে ইনায়কে দেখে সে ইচ্ছে আপাতত চাপা দিল। হাব বউটাকে আজ শায়েস্তা করবে, তার ফোন ধরে না। সেই সাহস ছুটাবে আজ। এরপর ইরফানকে সুন্দর মতো চুবানি খাওয়াবে। ভাইটা ঘাড় তেরা আর বোনটা হয়েছে তেরা। ফোনের শোরুমের সামনে গাড়ি সাইড করে ফায়েজ। ফারা মাইরা পেছন থেকে নেমে দাঁড়ায়। ফায়েজ গাড়ি থেকে নেমে এনায়ের পাশে দাঁড়ায়। এনায়া ফারাম আর মাইরার দিকে এগিয়ে যেতে নিলে ফায়েজ তার বাঁ হাতে এনায়ার ডান হাত আগলে নেয়। এনায়া অবাক হয়ে মাথা তুলে তাকায়। ফায়েজ তাকালো না এনায়ার দিকে। হাত ধরে ফারার উদ্দেশ্যে বলে, ফোন চুজ কর, এসে কিনছি। কথাটা বলেই বাঁদিকে এগোতে নিলে এনায়া অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ফায়েজ ঘাড় নামিয়ে এনার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোমায় শায়েস্তা করতে। ফায়েজের পাশে মায়েরা দাঁড়িয়ে বলে, এক্সকিউজ মি ভাইয়া। ফায়েজ থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। মায়ের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলে, হোয়াট? মায়েরা বিড়বিড় করে, ওহ, এর মাঝেও ইংরেজদের স্বভাব আছে। এনা ফায়েজের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়। মুচড়ামুচি করে। ফায়েজ ভাবলেই ভাবে এনার হাতের বাঁধন আরো শক্ত হাতে ধরে। ছেলেটা চটেছে বেশ, তবে নিজেকে সামলে রেখেছে বহু কষ্টে। মায়েরা এনায়া আর ফাইজের হাতের দিকে দেখলো। এরপর এনার মুখের দিকে। এনা তার দিকে চেয়ে আছে। মায়েরা ভ্রু কুচকে বলল, আপু কি হয়েছে তোমার? এনা কিছু বলার আগে ফাইজ বলে, তুমি কিছু বলবে? মায়েরা ফাইজের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আপুকে ছাড়ুন। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? মায়েরা মৃদু হেসে বলে, আপনাদের তো বিয়ে হয়নি ভাইয়া। আমি এনা আপুর ভাবি, তাই আমার দায়িত্ব হলো এনা আপুকে যেন কোনো পরপুরুষ না নিয়ে যেতে পারে। এরপর এনার অপর হাত ধরে বলে, এসো আপু, আমরা সবাই মিলে ফারহাপুর ফোন পছন্দ করি। ফায়েজ অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। এনার হাত ছাড়ে না। বিড়বিড় করে, মির্জাফরের তো কমতি ছিল না। আমার জীবনে এই নিউ মির্জাফর কোথা থেকে উদয় হলো? নিজেকে সামলে মৃদু হেসে বলে, মিসেস ইরফান নেওয়াজ, আমার হাব্বুয়ের সাথে আমার এক ভয়াবহ ইম্পর্টেন্ট প্রাইভেট মিটিং আছে। প্লিজ হেল্প মি। ফাইজের সম্বোধনে মায়েরার কেমন যেন দেহজুড়ে শীতল স্রোত বয়ে যাওয়ার মতো অনুভূতি হলো। ইরফানের গম্ভীর মুখটা ভেসে ওঠে। আসলে সে ওই লোকটার বউ। কেমন অদ্ভুত শোনালো। গাড়ির সেই ভর দুপুরের কথা মনে পড়ল। মনে হয় তৃষ্ণা পেল। কিন্তু এখানে আসার আগে
ইরফানের ব্যবহারে সব ফুঁস হয়ে গেল। বিড়বিড় করলো, অসভ্য লোক। এরপর নিজেকে সামলে নিয়ে বলে, ইনায়া আপু যাও তাহলে, ভাইয়া আপনারা যান, বাই বাই বলে ফারার হাত ধরে শোরুমের ভেতরের উদ্দেশ্যে পা বাড়ায়। ইনায়া মাইরা আর ফারাকে যেতে দেখলে কিছু বলতে চায়, তার আগে ফায়েজ ইনায়ার ডান কাঁধ বরাবর ঝুঁকে ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, নো মোর ওয়ার্ডস। আমায় আর রাগিও না। ইনার মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। ফায়েজ ইনায়ের হাত ধরে সামনের দিকে নিয়ে যায়। ইনায়া হাঁটছে পিছু পিছু। একটি ছোট ক্যাফেতে ফাইজ আর ইনায়া দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ নেই। এনার মনে হচ্ছে এটা পার্সোনাল ভাবে বুক করেছে। ফাইজ কারোর সাথে ফোনে কথা বলছে, তবে এনার হাত ছাড়েনি। আর বেশ কিছুক্ষণ বলে কথা বলে ফোন রাখলো। এরপর এনায়ের হাত ছেড়ে এনায়ের সামনে দাঁড়ায়। এনায়ের মাথা নিচু। ফাইজ এক পা এগিয়ে আসে এনায়ের দিকে। এনায় দ্রুত পিছিয়ে যায় 2 পা। ফাইজ গম্ভীর গলায় বলে, হোয়াট ইজ ইউর প্রবলেম লিটল কয়েন? আমার ফোন কল রিসিভ হয় না কেন? এনায় মাথা নিচু করে ঢোক গিলে বলে, আমি তো আপনাকে ঠিক করে চিনি না। ফাইজ ভ্রু কুচকে উঁচু গলায় বলে, চেনার জন্য কথা বলতে হয়, কথা। এই মেয়ে, তোমার কোনো আইডিয়া আছে তোমার এই ব্যাড হ্যাবিটের জন্য আমি রাতে ঘুমাতে পারছি না? ইনায়া ভয় পায়, তবে কোনো কথা বলে না। ফাইজ নিজেকে সামলে ছোট করে বলে, সরি। ইনায়া অবাক হয়, লোকটা কি পাগল নাকি? এই ধমকায় তো এই ভালো। ফাইজ আবারও বলে, কল রিসিভ কেন হয় না বলো? ইনায়া মিনমিন করে বলে, আমার আপনাকে ভয় লাগে। ফাইজ অদ্ভুত চোখে তাকায়। সে বাঘ না ভাল্লুক যে এই মেয়ে তাকে ভয় পায়? অবাক হয়ে বলে, হোয়াই? ইনায়া কি বলবে বুঝতে পারে না। ফাইজ দ্রুত ইনার দিকে চেপে গেলে ইনায়া মাথা তুলে ভীতর স্বরে বলে, দূরে থাকুন। ফাইজ থেমে যায়। এনার মুখ পানে চেয়ে কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। তার হাবভাবটা কি সুন্দর, আর দূরত্ব সহে না। এনায় মাথা নিচু করে নেয়। ফাইজ ধমকে বলে, কেন ভয় পাও আমায়? এনায় ঢোক গিলে বলে, আপনি হাসেন না? ফাইজ অদ্ভুত চোখে তাকালো। সে তো হাসে প্রয়োজন পড়লে, এখন কি সারাদিন হি হি করবে নাকি? ইরফান যে এই ইহজীবনে হেসেছে কিনা তার তো খবর নেই। অতঃপর বলে, রোবটের বোনের আবদার তার জামাই সারাদিন হাই হি করবে, সারাদিন হাসবো কিভাবে আমি? লাস্ট কথাটা শক্ত গলায় বলে। এনার কান্না পাচ্ছে। এই লোকটা এমন কেন? ভালো করে কথাই বলতে পারে না। ফাইজ নিজেকে সামলে এপাশ ওপাশ হেঁটে বলে, মারাত্মক রেগে আছে বুঝলে। ইচ্ছে তো করছে তোমাকে কষিয়ে 2টো থাপ্পড় দিয়ে এইসব হ্যাবিট ছুটিয়ে দিই, বাট বিয়ের আগেই কিছু করতে চাইছে না। বিয়ের পর ভয় ছুটাবো থাপড়িয়ে। ওয়েট। এনার মাথা নিচু করে চোখ বড় বড় করে তাকায়। তার মানে তাকে বিয়ের পর মারবে? কত বড় সাহস! সেটা আবার বলছে। মাথা তুলে রেগে বলে, আপনি বউ পেটাবেন, সেটা আবার আমাকে বলছেন? ফাইজ মনে মনে হাসে, তবে ওপরে স্বাভাবিক। এইবার ঠিক জায়গায় বারুদ পড়েছে, এখন জ্বলুক। অতঃপর গলা ছেড়ে নরম সুরে বলে, অবভিয়াসলি লিটল কুইন, জিম করছি তো বউকে পেটাবো বলেই। হাব বউ, ব্যথা পেলে আবার আমি সারিয়ে দেব, নো টেনশন। এনায়া এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা তার সাথে মজা করছে বুঝলো। ইনায়াকে আবারও চুপ হয়ে যেতে দেখে রাগ হয় ফাইজের। একে কি সত্যি সত্যি থাপ্পড় দিলে মুখ থেকে কথা বেরোবে? নিজেকে সামলে অসহায় কণ্ঠে বলে, আমাকে কি এখন বাচ্চাদের মতো রাস্তায় ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? এনায় আনমনে বলে, থাকুন। ফাইজ অবাক হয়। এনায় কথাটা বলে নিজেই বোকা বনে যায়। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে ডান হাত পকেটে গুজে বলে, আগে বলবে না লিটল কুইন? ইটস ওকে, আই এম রেডি। এনায় ঘন ঘন দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, আমি এমন বলেছি, এমনি বলেছি। ফাইজ হেসে বলে, আমার কুইনের মনে তবে এই চলে? ইনা লজ্জায় মাথা নিচু করে ছিটিয়ে দাঁড়িয়ে থাকে। ফাইজ মৃদু হেসে এনার হাত ধরে এক কোনায় বসে বলে, কি খাবে বলো? এনা ফাইজের পাশে বসে উসখুস করে, মৃদু স্বরে বলে, কিছু না। ফাইজ 1 কাপ কফি অর্ডার করে। এরপর ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকে ইনায়ের দিকে। মৃদু হেসে বলে, আই নো ইউ লাইক মি। ইনা ঘাড় ঘুরিয়ে ফাইজের দিকে তাকিয়ে ফটাফট বলে, মোটেও না। ফায়েজ এনার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসছে। এনায় থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফায়েজ ফিসফিসিয়ে বলে, কবে যে শুনবো মোটেও হ্যাঁ। আপু তোমার ভাইয়া তো আসেনি, চলো আমরা বাইরে ঘুরি। ফারা মাইরার হাত ধরে বলল, না মাইরা, এখন অনেক রাত, বাইরে যাওয়া ঠিক হবে না, চলে আসবে ওরা। মাইরা হেসে বলে, আপু কিছু হবে না, চলো না যাই। এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আমি তো গ্রামে কত রাতে বেরিয়েছি, কিচ্ছু হবে না, এসো তো। এটা বলে ফারার হাত ধরে বাইরে বেরিয়ে যায়। আশেপাশে ফুচকার দোকান খোঁজে, কিছুটা দূরে পেয়েও যায়। আপু তোমার ফুচকা কেমন লাগে? ফারা হেসে বলে, এটার ভালো লাগার পরিমাণ মাপা যাবে না। মাইরা হেসে ফুচকার দোকানের দিকে এগিয়ে যায়। পাশে ফারা।
মামা বেশি ঝাল দিয়ে 5 প্লেট ফুচকা দিন। পাড়া চোখ বড় বড় করে বলে, এত কি করবে? মায়েরা হেসে বলে, আমার 3 প্লেট, তোমার 2 প্লেট, তুমিও 3টা খাবে? ফারা মাথা নাড়িয়ে বলে, না না না, ভালো লাগে, বাট এত খেতে পারি না। কিছুক্ষণ পর একে একে মায়েরাদের দিকে ফুচকার প্লেট দিলে মায়েরা ঝটাপট খাওয়া শুরু করে। পাশে ফারা খায়। 3 প্লেট ফুচকা মায়ের খাওয়া শেষ। ফারার এখনো খাওয়া হয়নি। মেয়েটা অবাক হয়ে বলে, এত দ্রুত কিভাবে খেলে? মায়েরা হাত ছেড়ে বলে, ওভাবেই। আইসক্রিম খাবে? ফারা দেখলেও মায়েরা চোখ মুখ অসম্ভব লাল। ফর্সা হওয়ায় বেশি বোঝা যায় সেও ঝাল খায়, বাট মায়েরার মতো অস্বাভাবিক না। খাওয়ার মাঝে মায়েরা আরো ঝাল চেয়ে নিয়েছে। ফারা মুখের ফুচকা ধীরে সুস্থে গিলে বলে, আমি আর কিছু খাবো না বোন। মায়েরা সামনের দোকানের দিকে যেতে যেতে বলে, ওকে, তুমি তাহলে এগুলো শেষ করো, আমি কিনে আনছি 2 মিনিটে। 4টে ভ্যানিলা কোন আইসক্রিম আর একটা মালাই কিনে নেয়। ভাগ্যিস আসার আগে টাকা ব্যাগে ভরেছিল। দোকানদারকে টাকা দিয়ে একটা কোন আইসক্রিম ছিঁড়ে একটা কামড় দেয়। রাস্তায় নেমে এগোয়। সামনে চোখ পড়লে চোখ বড় বড় হয়ে যায়। 5-6টা কুকুর তার আশেপাশে কেমন হায়নার মতো চেয়ে আছে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। আত্মা শুকিয়ে কাঠ। বেখেয়ালে হাতের আইসক্রিম মুখে মেখে যায়। সে সময় নষ্ট না করে এক চিৎকার দিয়ে পেছন দিকে দৌড় দেয়। কুকুরগুলো তার পিছে দৌড়ায়। ইরফান জানতো ফাইজরা ফোন কিনতে আসছে। ফাইজ কোথায় ফোন কিনতে আসতে পারে সে জানে, তাই দ্রুত এখানে এসেছিল। ফারাকে ফুচকা খেতে দেখিয়ে তাকে মায়রার কথা জিজ্ঞেস করলে সামনের দোকান দেখিয়ে দেয়। ইরফান এগিয়ে গেলে মায়রাকে দেখতে না পেয়ে অবাক হয়। দোকান থেকে চোখ ফিরিয়ে সামনের দিকে চোখ পড়লে অবাক হয়। একটা মেয়ে দৌড়াচ্ছে, পিছে কুকুর। এটা মায়রা ছাড়া আর কে হবে? ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। পেছন থেকে বলে, হ্যাঁ স্টুপিড, স্টপ। মায়রা ইরফানের গলা পেয়ে একবার পিছু ফিরে তাকায়। এত কুকুরকে দেখে তার অবস্থা খারাপ, দৌড়ের গতি বাড়ায়। মায়েরা যত দৌড়ায় রাস্তা তত শুনশান হয়। অন্ধকার ঘিরে ধরে। রাস্তা ফাঁকা পেয়ে মায়েরা দৌড়াতে দৌড়াতে রাস্তার এপার থেকে ওপারে যায়। এরপর উল্টো ঘুরে দৌড় লাগায়। ইরফান রেগে ফায়ার হয়ে যায়। মায়েরার ওপর একে তো সে মানা করা সত্ত্বেও এসেছে, আরেক হলো একা একা মাতব্বরি করে দোকানে গিয়েছে, আর এখন ইডিয়েটদের মতো কুকুরকে দেখে দৌড়াচ্ছে। হাতের কাছে পেয়ে আগে একটা চড় লাগাবে। মায়েরা দৌড়ায় যান হাতে নিয়ে। ইরফান দ্রুত রাস্তার এপার থেকে ওপারে যায়। মায়েরা কিছু দূর দৌড়াতেই একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। ইরফান রাস্তা বেরিয়ে মায়েরার কাছে পিছিয়ে এসে দাঁড়ায়। মায়েরা গাড়ির টিকিটে 2 হাত রেখে হাঁপায়। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখলো কুকুরগুলো দাঁড়িয়ে পড়েছে তার পেছনে। রাগ তার সপ্ত আসমানে পৌঁছেছে। ঝট করে মায়েরাকে তার দিকে ফেরায়, মায়েরাকে চেপে ধরে গাড়ির সাথে। ডান হাতে মায়েরার গাল চেপে ধরে শক্ত করে বলে, দাঁতে দাঁত চেপে, আসতে নিষেধ করেছিলাম না? মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কুকুরের থেকে বেঁচে বাঘের খাঁচায় পড়লো। গাল দুটো দাঁতের সাথে লেগে গেল, কেটে গেল বোধহয়। ইরফান দেখলো মায়েরার হাতে একটা পলিথিন, ভেতর বেশ কয়েকটা আইসক্রিম। বিরক্ত হয়ে গাল ছেড়ে মায়েরার হাত থেকে আইসক্রিমের পলিথিন নিয়ে কুকুরগুলোকে দিকে ছুঁড়ে ফেললো। মায়েরা চেঁচিয়ে বলে, আমার আইসক্রিম! ইরফান রাগান্বিত স্বরে বলে, এতগুলো আইসক্রিম খাবে তুমি, গরু? মায়েরা রেগে যায়। তার খেতে ভালো লাগে, সে খাবে। এই লোক তাকে গরু বলবে কেন? মায়েরা রেগে বলে, একদম গরু বলবেন না বলে দিচ্ছি আমাকে। আপনি যে গন্ডার। ইরফান চোখ গরম করে তাকায়। মায়েরা আমতা আমতা করে বলে, আপনার তো কোনো অনুভূতি নেই, হৃদয়হীন লোক একটা, গন্ডারদেরও থাকে না। ভুল তো কিছু বলিনি। আমার গাল কেটে দিল পাষাণ লোক। কথাটা বলে ডান গালে হাত বোলায়। তার বাঁ পাশে খেয়াল করতে মায়েরা ঢোক গেলে 2টো কুকুর দাঁড়িয়ে। মেয়েটা ভয় পেয়ে ইরফানের বুকে সিটিয়ে গিয়ে বলে, ওদের তাড়িয়ে দিন প্লিজ। ইরফান মায়েরার দিকে রেগে তাকিয়েছিল। মায়েরার কাছে ফোঁস করে শ্বাস ফেলে। তার গাড়ি এই ফাঁকা জায়গায় সাইড করে এই স্টুপিটের কাছে আসতে চেয়েছিল, কিন্তু এটা তো বাঁদর। তাকে ঘুরিয়ে ঘুরিয়ে পিছে দৌড়িয়ে সেই তার গাড়ির কাছেই আসলো। বিরক্তির শ্বাস ফেলে 2 হাতে মায়রার কোমর ধরে গাড়ির টিকিতে বসিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? পড়ে গেলাম, পড়ে গেলাম। ইরফান ধমক দেয়, শাট আপ। মায়রা কেঁপে ওঠে। গাড়ির ডিকির উপর বসিয়েছে বুঝে তার 2 পা তুলে বসলো। ইরফানের পেছনে তাকিয়ে দেখলো সবগুলো কুকুর তার আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছে। অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। মায়রার গাড়ির ডিকিতে বসায় পেছন থেকে রোড লাইটের আলো এসে মায়রার মুখ জুড়ে ছিটিয়ে পড়ে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে মায়রার দিকে। মেয়েটার ঠোঁটে চারপাশে চকলেট লাগানো, ঠিক যেমন বাচ্চারা চকলেট খেয়ে পুরো মুখ মাখিয়ে ফেলে। মায়রা ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট গলায় আবদার করে,
একা একা দাঁড়িয়ে আছো কেন? ভাড়া শোরুমের সামনে এক কোণায় দাঁড়িয়েছিল। তার ভাই আর ইনায়া সেই তো গিয়েছে। এদিকে মায়েরা কইতে গেল, ইরফানও পিছু পিছু গেল। সে আর কি করবে? চুপচাপ দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। শুদ্ধ ফয়েজের কাছে কল করেছিল, কিছু কাজ থাকায় ইরফান আর মায়েরার সাথেই আজ গ্রাম থেকে ব্যাক করেছে। শুদ্ধর কথায় চোখ তুলে তাকালো ফারহা। শুদ্ধ ফারহার দিকেই চেয়েছিল। চোখে চোখ পড়ায় ফারহা দ্রুত চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, আমার হবু বউয়ের জন্য ফোন কিনতে আসলাম, চুজ করে দিবে ফারহা? ফারহা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারহার কপালে দু আঙ্গুলে তারা একটা টোকা দিয়ে ফিসফিসিয়ে বলে, ভয় পাচ্ছি তো। ফারহা চোখ সরিয়ে নেয়, রেগে বলে, তুমি তোমার হবু বউয়ের জন্য ফোন কেন না পুরো মার্কেট কিনে নাও? আমাকে বলছো কেন? যাও এখান থেকে। সত্য হেসে বলে, তোমার পছন্দ মারাত্মক সুন্দর বুঝলে, কিন্তু আমার পছন্দ তো ছি মার্কা। তাই তোমাকে পছন্দ করি। আর এখন বুদ্ধি হয়েছে বলে বিয়ে করব মিষ্টি স্বামীয়াকে। ফারা চলচল দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। সত্য দেখলো ফারা চোখ পানিতে টইঠম্বর। শব্দ করে হেসে ফেলল। ফারা চোখ সরিয়ে নেয়। সত্য মৃদু হেসে বলে, চোখের পানি টপ টপ করে পড়ে না কেন? তোমার এটাকে কান্না বলে না। ভালোভাবে কাঁদো তো ফারা। ফারা রেগে বলে, তুমি যাবে এখান থেকে? বলতে বলতে চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সত্য ফারার গালে গড়িয়ে পড়া পানি দেখে হেসে বলে, নাও পারফেক্ট, এভাবেই কাঁদতে হয়। ফারা রেগে এই জায়গা থেকে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। ফারা রেগে বলে, আমার হাত ছাড়ো বলছি। সত্য ঢোক গিলে বলে, তুমি অনেকক্ষণ কাঁদবে ফারা প্লিজ। ফারা অদ্ভুত ভাবে তাকালো শুদ্ধর দিকে। মেজাজ খারাপ লাগে, অসহ্য একটা। সত্য হঠাৎই শব্দ করে হেসে বলে, আচ্ছা আবার পরে কাঁদবে, এখন চলো। আমার মা বলেছে স্বামীকে একটা ফোন কিনে দিতে। অনেক ভালো ফোন কিনতে হবে, এসো আমার সাথে। ফারা হাত ছাড়ানোর চেষ্টা করে। শুদ্ধ শক্ত হাতে ফারা হাত ধরে শোরুমের ভেতর যায়। বেশ কয়েকটা ফোন দেখলো শুদ্ধ। ফারাকে জিজ্ঞেস করলে ফারা মুখে কুলো পেটে বসে থাকে। শুদ্ধ মৃদু হেসে iPhone 15 Pro Max কিনে নেয়। প্যাকিং করে নিয়ে ফারার হাত ধরে বেরিয়ে যায়। ফারাকে ফাইজের গাড়িতে বসিয়ে বলে, ফাইজকে ডেকে আনছি, তুমি গাড়িতেই থাকো, আমার কাজ আছে বুঝলে। কথাটা বলে দ্রুত পায়ে চলে যায়। ফারা অবাক হলো, শুদ্ধ সত্যি ওই স্বামী মেয়ের জন্য ফোন কিনলো, তাও আইফোন। দু হাতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। শুদ্ধ হঠাৎই কোথা থেকে এসে গাড়ি জানালায় দু হাত রেখে ডাকে, ফারা। ফারা ঝাঁকি দিয়ে মাথা তুলে তাকায় গাড়ি জানালার দিকে। চোখের পানিতে পুরো মুখ লেপটে অবস্থা খারাপ। চোখ মুখ লাল হয়ে আছে। শুদ্ধ নীরব চোখে পিছু কিছু সময় তাকিয়ে থাকলো। এরপর হঠাৎই মৃদু হেসে বলে, কাঁদলে তোমার ভীষণ সুন্দর লাগে ফারা। ফারা চোখ সরিয়ে নেয়। শুদ্ধ আবারও হেসে বলে, বিলিভ মি, এই ফোনটা আমার হবু বউয়ের জন্যই কিনেছি। তুমি আরেকটু কাঁদো কেমন? ফারা চেঁচিয়ে ওঠে, তুমি যাবে এখান থেকে? বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে বলে, তুমি কি সুন্দর করে কাঁদো ফারা। পা চলছে না তো আমার, তুমি আরেকটু কাঁদো, আমি দেখি। ফারা বিরক্ত হয়ে মাথা নিচু করে নিল। আজ গ্রামে ব্যাক করব আবার। স্বামীয়া ওয়েট করছে ফোনের জন্য। এখন আসছি। ফারা মুখ ঘুরিয়ে থাকলো, তাকালো না শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে সোজা হয়ে দাঁড়ায়। শরীর টানা দিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে জায়গাটা। কিছুক্ষণের মাঝে ওয়েটার কফি দিয়ে গেলে ফায়েজ ইনার সামনে এগিয়ে বলে, টেক ইট। ইনা মিনমিন করে বলে, আমি খাবো না। ফায়েজ চেয়ার ঘুরিয়ে ইনার দিকে ফিরে বসে। এরপর ইনা চেয়ার সহ ইনাকে তার দিকে ঘোরায়। ইনা অবাক হয়ে বলে, আরে কি করছেন? ফায়েজ তার কাজ শেষ করে কফির কাপ হাতে নিয়ে ইনার সামনে ধরে গম্ভীর গলায় বলে, যা বলছি সেটাই করবে, নো মোর ওয়ার্ডস। ইনা ঢোক গেলে কাঁপা হাতে কফির কাপ নেয় ফায়েজের হাত থেকে। ফায়েজ লাউঞ্জ চেয়ারে গায়ে এলিয়ে দু হাত ভাঁজ করে ইনার দিকে চেয়ে ঠোঁটের করে মৃদু হাসি রেখা। ইনা ফায়েজের দৃষ্টিতে দৃষ্টি রাখে কয়েক সেকেন্ড। এরপর চোখ নামিয়ে মৃদু স্বরে বলে, আপনি অন্যদিকে তাকান। ফায়েজ ভ্রু কুঁচকে নেয়। বসা থেকে দাঁড়িয়ে চেয়ার টেনে ইনার সাথে অনেকটা লেগে বসে। দুপা ফাঁক করে বসেছে। ইনার দুপা তার দুপায়ের মাঝে। তবে ইনার পায়ের সাথে তার পা টাচ লাগেনি। ইনা চোখ বড় বড় করে তাকায়। ফায়েজ গাল চুলকে বলে, আই এম ওয়েটিং ফর সামথিং। চোখের ইশারায় কাপ দেখিয়ে বলে, এটা মুখে নাও ফার্স্ট। ইনা মাথা নিচু করে দুবার চুমুক দেয় কফিতে। তৃতীয়বার চুমুক দিতে নিলে ফায়েজ বলে ওঠে, স্টপ লিটল কুইন। ইনা অবাক হয়ে তাকায়। ফায়েজ ইনার হাত থেকে কফির কাপ নিয়ে আরামসে তাতে চুমুক দেয়। ইনা দ্রুত বলে ওঠে, কি করছেন, এটা আমি খেয়েছি। ফায়েজ মৃদু হেসে বলে, এই জন্য তো নিলাম লিটল কুইন। দিস ইজ আ স্পেশাল সুইট ফর মি। তুমি খেতে চাইলে অর্ডার করে দিচ্ছি। ইনা ফায়েজের কারসাজি বুঝলো। ভীষণ লজ্জা লাগছে তার।
আমতা আমতা করে বলল, আমি ফারাহ আপুদের কাছে যেতে চাই। ফাইজ কিছু বলল না, চুপচাপ তীক্ষ্ণ চোখে এনার দিকে এক ধ্যানে তাকিয়ে কফির মগে একে একে চুমুক দিতে থাকে। মিটি মিটি হাসছে, বিড়বিড় করে, ভালোই তো লাগে হাব্বুকে লজ্জা দিতে। এনার দৃষ্টি এলোমেলো, দু হাত জমা করে কচলায়। ফাইজ খেয়াল করলো, বা হাত এগিয়ে নিয়ে এনার ডান হাত আগলে নেয়। মৃদু স্বরে বলে, ইটস নট গুড। লজ্জাগুলো এভাবে হাতের উপর ঝাড়তে হবে না। আমি থাকতে তোমার হাতগুলোকে এভাবে কেন কষ্ট দিচ্ছ লিটিল কুইন? এনা চোখ খিচিয়ে নেয়। এই লোক একটা অসভ্য। ফাইজ পুরো কফি শেষ করলো এনার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে। এরপর মৃদু স্বরে বলে, তোমার ফোনটা দাও। এনা তড়াক করে চোখ তুলে তাকায় সামনে। ফাইজ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। এনা মিনমিন করে বলে, কেন? আমি বলেছি তাই। এনার বাঁ হাতে ফোন। ফাইজ এনার দিকে চেয়ে আছে। এনার বাধ্য মেয়ের মতো ফাইজের দিকে তার ফোন বাড়িয়ে দেয়। ফাইজের ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। বাঁ হাতের মাঝে এনার ডান হাত ধরে রাখা। ইনা ছাড়াতে চাইলে ফাইজ ইনার ফোনের দিকে তাকিয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি লিটল কুইন। ইনা হাত নাড়ানো অফ করে দেয়। ফাইজ ফোনে লক দেখলো। এনার দিকে একবার তাকালো। এনা তার দিকেই চেয়েছিল। ফাইজকে তাকাতে দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়। ফাইজ মৃদু হেসে কি যেন টাইপ করে। লক খুলে যায়। ফোন আনলক হয়ে গেলে ফাইজ শব্দ করে হেসে দেয়। ফোনের ওয়ালপেপার এনার দিকে তাক করে ধরে রেখে জোরে জোরে হাসতে থাকে। এনা চোখ বড় বড় করে তাকায়। তার ফোনের লক? এই লোক কিভাবে জানলো? ফাইজ কোনো রকমে হাসি থামিয়ে বলে, আই এম অলওয়েজ রেডি টু বি ইউর পার্সোনাল ব্যাড বয় লিটল কুইন। এনা লজ্জায় কেঁদে দিবে প্রায়। ফাইজের হাসি থামে না। এনা চোখ জোড়া খিচিয়ে নেয়। ফাইজ কোনো রকমে হাসি থামিয়ে এনার মেসেঞ্জার চ্যাট লিস্ট চেক করে। অনেক ছেলে মেয়ে মিশিয়ে সবার সাথে কথাবার্তা হয় এনার। ফাইজ আর চোখে ইনার দিকে তাকায়, কিছু একটা ভেবে ইনার ফোন পকেটে ভরে দাঁড়িয়ে যায়। ইনা অবাক হয়ে বলে, আমার ফোন? ফাইজ গম্ভীর গলায় বলে, ইরফান নয়তো শুদ্ধর হাতে নেক্সটে দিয়ে দেব। কেন? ফ্রেন্ড লিস্টে এত ছেলে কেন লিটল কুইন? আমার ভীষণ রাগ লাগছে। ডোন্ট টক। ইনা অবাক হয়। এই তো একটু আগে পাগলের মতো হাসছিল, মুহূর্তেই এমন হয়ে গেল কেন? ইনা মৃদু স্বরে বলে, ওরা সবাই আমার ভাই। ফাইজ ইনার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, পাতানো ভাই আমি লাইক করি না। ইনা ভ্রু কুঁচকে তাকালো। এই লোকটা বিয়ে না হতেই তার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। হঠাৎই রেগে বলে, আমার ফোন দিন বলছি। ওরা সবাই আমার ভাই। ওদের উল্টো পাল্টা বললে ওরা আমায় ভুল বুঝবে। ফাইজ রেগে বলে, বুঝলে বুঝবে, আই ডোন্ট কেয়ার। ইনাও রেগে বলে, বাট আই কেয়ার। ফাইজ রাগ তরতর করে বেড়ে যায়। ধমকে বলে, শাট আপ। যা বলেছে চুপচাপ শুনবে। ফোন পাবে না মানে মার পাবে না, আর পাতানো ভাইদের ভুলে যাও। ইনার কিছু বলতে চায়, ফাইজ রেগে বলে, আই সে ডোন্ট টক নাও। রাগিয়েছ ভালো কথা, চুপ থেকে অ্যাটলিস্ট কন্ট্রোল করায় হেল্প করো। ইনার মাথা নিচু করে থাকে। সে নিজেও রেগেছে। বাড়ি গিয়ে ভাইকে বিচার দিবে আগে। তার ফোন কেন নিবে এই লোক? ফাইজ লম্বা শ্বাস ফেলে ইনার হাত ধরে বাইরের দিকে যায়। ইনা চুপচাপ পিছু পিছু যায়। মায়রা চোখ বুজে রেখেছে। ইরফান মায়রার কোমর চেপে আর একটু তার দিকে এগিয়ে আনে, ঠান্ডা গলায় বলে। মায়রা কাঁপা কাঁপা গলায় বলে, সরি। ইরফান মায়রার পুরো মুখ অবলোকন করলো খুব নিখুঁত ভাবে। ঢোক গিলল। শুষ্ক ঠোঁটজোড়া ভিজে আবারও ঠান্ডা স্বরে বলে, ইউ নো আই এম মোর থার্স্টি দেন ইউ। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি স্থির থাকতে পারে না। চোখ নামিয়ে একটু মোচড়ামুচড়ি করে আমতা আমতা করে বলে, ছাড়ুন। কথাটা শেষ করতে পারেনি। ইরফান এগিয়ে এসে মায়রার ঠোঁট জোড়ায় নিজের শুষ্ক ঠোঁট জোড়া রাখে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়রার হাত ছেড়ে দু হাতে মায়রার কোমর জড়িয়ে ধরে। মায়রা হাত ছাড়া পেয়ে ছটপটায়। দু হাতে ইরফানের বুকে ঠেলে সরাতে চায়। বুকে গলায় অগণিত খামচি দেয়, তবু ছাড়া না পেয়ে দুহাত তুলে ইরফানের দাড়ি টেনে দেয়। গালে খামচে ধরে। ইরফানের কোনো হেলদোল নেই। সে তার নিজস্ব একান্ত অনুভূতির জোয়ারে মত্ত। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। ডান হাত বাড়িয়ে মায়রার হাত দুটো তার হাতের মুঠোয় নেয়। বা হাতে মায়রাকে নিজের সাথে চেপে ধরে। মায়রা অসহায় হয়ে এক পর্যায়ে ফুঁপিয়ে ওঠে। ইরফান ফোঁপানোর শব্দে সম্বিত ফিরে পেয়ে দ্রুত মায়রাকে ছেড়ে দেয়। কিছু বলার আগে মায়রা ইরফানের গায়ের ওপর গড় গড় করে বমি করে দেয়। ইরফান হতভম্ব। মায়রা একটু আগে যা যা ফুচকা খেয়েছিল সব উগলে ইরফানের গা ভাসিয়ে দিয়েছে।
ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়। রাগে শরীর কাঁপছে, পরনে কালো স্যুট প্যান্ট। অফিসে কিছু কাজ ছিল, মায়রাকে নিয়ে অফিস হয়ে যেতে চেয়েছিল। মায়রা বমি করে বসে বসে ঢুলছে, মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদছে। ইরফান বোধহয় পারল না রাগ কন্ট্রোল করতে। ডান হাতে মায়রাকে টেনে গালে থাপ্পড় মারতে নিলে মায়রা হেলে পড়ে ইরফানের গায়ের উপর। ইরফানের শক্ত হাত থেমে যায়, তবে চোয়াল শক্ত। মায়রা দুর্বল শরীর নিয়ে ডান দিকে পড়ে যেতে নেয়, তার আগেই তার দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান ধরল না মায়রাকে, দু হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। মায়রা দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের গলার সাথে তার মুখ ঠেকিয়ে ফুঁপিয়ে কাঁদে। জড়ানো কণ্ঠে খুবই আস্তে বিড়বিড় করে, সরি, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। সরি, মারবেন না। ইরফান চোখ বুজে ঢোক গিলল। তার গলায় মায়ের গরম নিঃশ্বাস পড়ে, সাথে চোখে নোনতা পানি। মেয়েটা কি যেন বিড়বিড় করে, ইরফান বোঝে না। রাগ আর বিরক্তির পারদ রক্তের কোণার ন্যায় তার শরীরের শিরায় শিরায় ছুটতে লাগলো। বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো, মায়রাকে ধরল না। মায়রাও ইরফানের গলা ছাড়ল না। এখনো গাড়ির টিকিতে বসেই মায়রা। ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট ক্রাই, কিছু করব না। ইরফানের কণ্ঠে রাগের আভা ঝরে পড়ছে। মায়রা কেঁপে ওঠে। তার শরীর ভীষণ উইক লাগছে, প্রচন্ড মাথা ব্যথায় তাকাতে পারছে না যেন। কান্না থেমেছে, তবে মাথা ব্যথা আর পেট ব্যথায় অজ্ঞান হওয়ার উপক্রম। ঘন ঘন শ্বাস নেয় আর ছাড়ে, যা ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান শক্ত গলায় বলে, স্টুপিড, ছাড়ো। মায়েরা যেন শুনল না, সাপের মতো পেঁচিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চায়, ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়েটা তাকে এইভাবেই জ্বালাবে, অথচ তার এই মেয়েকে ছোঁয়া যাবে না। ইচ্ছে করলো ঠাটিয়ে চারটে থাপ্পড় মেরে এই রাস্তার মাঝে রেখে চলে যেতে। মায়রা ইরফানের গলা জড়িয়ে কিছু বলতে চায়, ঠোঁট নাড়া যায় ইরফানের গলায় আপাতত ছুরির ন্যায় লাগলো। ডান হাতে ঝটকা মেরে মায়রাকে তার থেকে সরিয়ে কিছু বলতে চায়, কিন্তু কিন্তু মায়রা তার ডান দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত বাঁ হাতে মায়রার কোমর জড়িয়ে নিজের সাথে আগলে নেয়। রাগ, বিরক্তি চাপা পড়ে হঠাৎই ইরফানের মুখ জুড়ে চিন্তার হাজির হয়। মায়রা চোখ বুজে ঠোঁট নাড়িয়ে কি যেন বিড়বিড় করে। ইরফান বুঝলো বমি করার ফলে অতিরিক্ত উইক হয়ে মেটার এই অবস্থা। নিজেকেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। এই বাচ্চার আশেপাশে থাকাই তার চরম লেভেলের ভুল। লম্বা শ্বাস ফেলে মায়রার মুখে লেগে থাকা বমির অংশ খসখসে ডান হাতে তালু দ্বারা মুছে দিল। মায়রা নড়ে চড়ে ইরফানের শুটে মুখ ঘষে ইরফানের সাথে চেপে বসে। দু হাতে ইরফানকে জড়িয়ে ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান মায়রার এলোমেলো হিজাবটা টান দিয়ে খুলে কোনো রকমে মাথার ওপর দিয়ে দেয়। মায়রা পিট পিট করে চোখ মেলে তাকায়। ইরফান মৃদু স্বরে বলে, আর ইউ ওকে? মায়রা ইরফানকে ছেড়ে দেয়, ডিকির উপর বসে ঢুলছে। ইরফান রাগে বিরক্তিতে গায়ে স্যুট একটানে খুলে ফেলে। এরপর দ্রুত হাতে কালো শার্টের বোতামগুলো একে একে খুলতে থাকে। মায়রা আদো আদো চোখ মেলে ইরফানকে দেখে ভয় পায়। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি টুপ করে খেয়ে ফেলবে। মায়রা কান্নামাখা জড়ানো গলায় বলে, সরি। ইরফান স্যুট আর শার্ট গাড়ি টিকির ওপর রেখে ঝট করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা ইরফানকে ভীষণ ভয় পায়। মাথা ব্যথায় চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, তবু আদো আদো সরে বলে, আমি আপনার সাথে যাবো না, আমায় ছাড়ুন। ইরফান দু পা এগোলে সামনে শুদ্ধর কথায় থেমে যায়। হোয়াট আ সিনেমা! ছি 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 ভাই, তাই বলে ফাঁকা রাস্তা পেয়ে 15 বছর বাচ্চা মেয়েটাকেও ছাড়লি না। মায়েরা কথাই বলতে পারছে না, হঠাৎই মাথা ব্যথা বেড়ে গিয়েছে। তবে বুঝলো এখানে শুদ্ধ এসেছে, কিন্তু চোখ খুলল না। ইরফান এমনিতেই রেগে বোম হয়ে আছে, শুদ্ধর কথা যেন আগুনে ঢালার মতো কাজ হলো। রাগান্বিত স্বরে বলে, ডোর খুলে দে। শুদ্ধ আফসোসের সুরে বলল, মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। আহারে, তোর কাছে থাকা সেফ নয় মনে হচ্ছে। ওকে আমায় দে, বড় হলে আবার তোকে দিয়ে দিব। কথাটা বলে এগিয়ে আসতে নিলে ইরফান উল্টো ঘুরে অপর পাশে গিয়ে নিজেই ডান হাত দিয়ে ডোর খুলল। এরপর মায়রাকে ড্রাইভিং সিটের পাশে সিটে বসিয়ে দেয়। শুদ্ধ হাসলো, তবে মায়রাকে বেশ ভালোই অসুস্থ লাগলো। সিরিয়াস কিছু নাকি? ইরফান মায়রাকে সিটে বসিয়ে দিয়ে শুদ্ধকে বলে, ইনাকে যেন বাড়ি দিয়ে আসে। ইরফান এরপর ইরফান এগিয়ে গিয়ে মায়রা সিল বেল বাঁধতে নেয়। মায়রা পিট করে চোখ খুলে ইরফানকে উদাম গায়ে তার কাছে দেখে কান্নামাখা গলায় বলে, কি করছেন, সরুন। ইরফান জ্বলন্ত চোখে তাকায় মায়রার দিকে। মায়রা আমতা আমতা করে বলে, সরি। এরপর মায়রা সিট বেল্ট বেঁধে গাড়ির লাইট অফ করে সিটে গা এলিয়ে চোখ বুজে। মায়রা কপালের কোনায় হাত দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে, মিনমিন করে বলে, আমি শুদ্ধ ভাইয়ের সাথে যেতে চাই। ইরফান কথাটা শুনেই ঝড়ের বেগে মায়রার কাছে এসে মায়রার গালে একটা শক্তপোক্ত চড় মেরে দেয়।
মায়রার মাথা ভনভন করে। মাথা ব্যথার মাঝে এমন থাপ্পড় খেয়ে যেন মাথা ঝিম মেরে যায়, ফোঁপিয়ে ওঠে। ইরফান শক্ত করে মায়রার গাল চেপে ভস্ম করা চোখে চেয়ে হিসিয়ে বলে, আর একটা কথা বলবি তো এখানে এক্ষুনি গাড়ির নিচে চাপা দিয়ে দিব। মায়রা ভয়ে কাঁপছে। আবারও উকি করতে নিলে ইরফান তার জায়গায় বসে গাড়ির স্টিয়ারিংয়ে একটা পাঞ্চ মারে। এরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়রা ফুঁপিয়ে কাঁদে, বিড়বিড় করে, সিগারেট খেয়ে এসে অসভ্যতামি করবে, অসভ্য লোক। সিগারেটের গন্ধে আবারও যেন বমি আসলো মাইরার। মেয়েটা সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারে না। ইরফান গাড়ি থেকে নেমে গাড়ির পাশেই দাঁড়ায়, পকেটে হাতালো কিন্তু সিগারেট পায় না। প্যাকেটে দুটো সিগারেট ছিল। এখানে গাড়ি থামিয়ে সেই দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে মাইনের কাছে এসেছিল। সিগারেট না পেয়ে আরো রেগে গেল। পাশে শুদ্ধ দাঁড়িয়ে রসিকতার ছলে বলে, মেজাজ ফুরফুরে থাকার বদলে এমন গরম কেন রে? ইরফান রেগে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিডকে জাস্ট নিতে পারছি না আমি। শুদ্ধ তবদা খেয়ে চেয়ে আছে, হেসে বলল, ওকে তাহলে ডিভোর্স দিয়ে দে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, এখান থেকে যা, আর পারলে এটার ব্যবস্থা কর। শুদ্ধ অবাক হয়ে তাকায়, ভেবেছিল রেগে যাবে, কিন্তু ইরফানের এমন কথায় শুদ্ধ ভারী অবাক হলো। অতঃপর সিরিয়াস কণ্ঠে বলে, সিরিয়াসলি তুই ডিভোর্স চাইছিস? ইরফান দু হাতে নিজের মাথার চুল টেনে রাগান্বিত স্বরে বলে, আমার সাথে ও ঠিক যায় না, ও আস্ত একটা বাচ্চা, আমি কবে জানি ওকে মেরে দিই। সো ডিভোর্স ইজ বেটার। শুদ্ধ ইরফান গাড়ি থেকে বেশি দূরে না দাঁড়ানোয় মাহিরা ইরফান আর শুদ্ধর প্রতিটি কথা শুনতে পায়। এতক্ষণ মাথা ব্যথায় চোখ থেকে পানি পড়লেও এবার হৃদয়ের ক্ষতে যেন চোখের পানি শুকিয়ে গেল। কান্না থেমে যায় মায়রার। ডান হাত তুলে নিজের ঠোঁটে একবার হাত বোলায়। ছেলেদের কাছে মেয়েদের এই শরীরটাই সব। ছোট্ট মেয়েটা কেমন যেন বড়দের মতো কষ্ট পায়। চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে কোলের উপর পড়ে। দু হাতে চোখ মুছে নেয়। কষ্ট পাওয়ার কি আছে? লোকটা তো বিয়ের দিন থেকে তাকেই মানে না, আজ মুক্তি চাইছে, এটাই তো স্বাভাবিক। মাথা ব্যথায় যেন মাথা ছিঁড়ে যাবে, তবুও বহু কষ্টে মাইরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পিছু ফিরে তাকায় না, ঢুলতে ঢুলতে ধীর পায়ে হেঁটে সামনে এগোয়। একটা সিএনজি দাঁড় করিয়ে তাতে উঠে বসে। গাড়ির ঘাড়ের সাথে ছোট ব্যাগ আছে, তাতে টাকা। তাই আর কিছু ভাবলো না, সিএনজির এক কোনায় বসে মাথা লাগিয়ে চোখ বুঝলো। বন্ধ চোখের পাতা দিয়ে জল গড়ায়, বিড়বিড় করে, বাবা মা তোমরা আমায় তোমাদের সাথে কেন নিয়ে গেলে না? ইরফান শুদ্ধ থেকে সিগারেট নেয়, দুটো সিগারেট পুড়িয়ে কি যেন ভেবে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে আছে। সত্যি বলতে ইরফানের হঠাৎ এমন কথায় তার নিজেরই খারাপ লাগছে। যদি সত্যি ইরফান এমনটা করে তবে শুদ্ধ তার সম্মানিত মামাকে, ইরফানের বাবাকে চারটে কথা শুনিয়েই ছাড়বে। শুদ্ধর খারাপ লাগে মেয়েটার জন্য। ওইটুকু একটা মেয়ে, একে তো বয়স না হতেই বিয়ে হয়ে গেছে, আরেকবার ডিভোর্স হয়ে যাবে। ইরফান গাড়ি ডোর খুলে ভেতরে মায়রাকে না দেখে ভ্রু কুঁচকে তাকালো। ব্যাক সিটে চেক করে মায়রাকে না দেখে অবাক হয়। এখানেই তো বসেছিল। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকায়, কোথাও নেই। ইরফান ঢোক গিলল। গাড়ির ডোর শব্দ করে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। চোখ ঘোরায় মায়েরা ছায়াও নেই। ইরফানের গলা শুকিয়ে আসে, পায়ের গতি বাড়িয়ে শুদ্ধর কাছে এসে শুদ্ধর কলার ধরে বলে, ও কোথায়? শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো, অসহায় কণ্ঠে বলে, কি জ্বালা তোরও, হারালে শুধু আমার কাছে আসিস কেন? আমার ভেতরে বাইরে সবখানে আমার হবু বউ। তুই চাইলে আমাকে উইথআউট ড্রেসে চেক করে দেখতে পারিস, আমার কোথাও তোরও নেই। ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, তুই ওপাশে দাঁড়িয়েছিলি আমি এপাশে আসার পর, বলো কোথায়? শুদ্ধ হা করে তাকালো। লে, সে একটু দাঁড়িয়েও থাকতে পারবে না, চোখ ছোট ছোট করে বলল, ডিভোর্সই তো দিবি, ওর চিন্তা ছেড়ে ফেল। আমি ওকে একটা নায়কের সাথে বিয়ে দিয়ে দিব। এখন থেকে সেই নায়ক আর চিন্তা করবে। ইরফান রেগে শুদ্ধকে ধাক্কা দেয়। ফায়েজ ইনায়াকে ফারার সাথে গাড়িতে বসিয়ে রেখেছে। এদিকে ইরফানের গাড়ি দাঁড় করানো দেখতে পেয়ে মূলত আসলো। ইরফানকে খালি গার সাথে শুদ্ধকে এভাবে কথা বলতে শুনে অবাক হয়। বলে, কি হয়েছে? শুদ্ধ পেছনে তাকিয়ে বলে, ইরফান ওর বউকে ডিভোর্স দেবে বুঝলি, কিন্তু সেই বউয়ের জন্যই ওর পরাণ পুড়ছে জঘন্যভাবে। জটিল ইকুয়েশন। ইরফান দু হাতে মাথা চুল টেনে আবারও এদিক ওদিক চোখের মনি ঘোরায়। শুকনো ঢোক গিলছে বারবার। সীমান্তের ওখানে গিয়েও মেয়েটা গাড়ি থেকে বেরিয়েছিল একা একা, আবারও বেরিয়েছে। ভাবতেই রাগে গাড়ির চাকায় একটা জোরে লাথি বসায়। বিড়বিড় করে, স্টুপিড, আই উইল কিল ইউ। যদি খারাপ কারো হাতে পড়ে যায়। ভাবতেই ইরফানের চোখে মুখে ভীতি জড়ো হয়। রাগ চেপে যায়, দু হাতে মাথার চুল টেনে হঠাৎই চিৎকার করে বলে, ওকে এনে দে প্লিজ। শুদ্ধ আর ফায়েজ অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। ইরফানের কণ্ঠ কাঁপছিল।
আর প্লিজ শব্দটা, তাও ইরফান, নট পসিবল। আপা আইসা পড়ছি। সিএনজি ওয়ালার ডাকে মায়েরা মাথা সোজা করে। সবকিছু কেমন ঘুরছে, চোখ দিয়ে যেন গরম ধোঁয়া বের নির্গত হয়। একটু সময় নিয়ে বসে রইল চুপ করে। এরপর ধীরে ধীরে সিএনজি থেকে নেমে দাঁড়ায়। ব্যাগ থেকে কত টাকা যেন বের করে লোকটার হাতে দেয়। ঢুলতে ঢুলতে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজি ওয়ালা অবাক হলো। মেয়েটা তাকে 500 টাকার নোট ধরিয়ে দিয়েছে, ভাড়া 200 টাকা। দ্রুত সিএনজি থেকে নেমে মায়রার পিছে গিয়ে বলে, আপা আপনার বাকি টাকা। মায়রা কথা বলতে পারছে না, তবু হালকা হেসে ছোট্ট করে বলে, দিয়ে দিন চাচা। লোকটি বাকি টাকাটা মায়রার হাতে দিয়ে দেয়। মায়রা মৃদু স্বরে বলে, আপনি খুব ভালো চাচা। কথাটা বলে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা লোকটি সেখান থেকে চলে যায়। মায়রা মেন গেট ধরে দাঁড়িয়ে পড়ে। গেটের দারোয়ান রহমত চাচা মায়রাকে এভাবে দেখে দ্রুত এগিয়ে এসে বলে, ঠিক আছো মা? মায়রা মাথা নামিয়ে বলে, চাচা ভেতর থেকে একটু কাউকে ডাকবেন, আমি হাঁটতে পারছি না। বয়স্ক লোকটি দ্রুত দৌড়ে ভেতরে গেল। মেন গেট থেকে ভেতরে রাস্তার মতো বেশ অনেকটা জায়গা পেরিয়ে একদম মাথায় ইরফানদের বাড়ি। রহমত ভেতরে গিয়ে রিতাকে ডেকে আনে। রিতা বাইরে এসে মায়রাকে এভাবে দেখে অবাক হয়। সবচেয়ে অবাক হয় মায়রাকে একা দেখে। আশেপাশে ইনায়াকে খুঁজে মায়রাকে জিজ্ঞেস করে ইনায়ের কথা। মায়রা মৃদু স্বরে বলে, ওরা আসবে, আমায় ঘরে দিয়ে এসো প্লিজ আপু। রিতা অসহায় চোখে তাকালো মায়রার দিকে। মায়রা থেকে সে 2 বছরের বড়। মায়রা সেই থেকে তাকে আপু বলে ডাকে, নাম ধরে ডাকতে বলে অথচ ডাকে না। রিতা জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে ভাবি? মায়রা কিছু বলে না। রিতাকে ধরে ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। রিতা আবারও জিজ্ঞেস করলে মায়রা দুর্বল কণ্ঠ তবে শক্ত গলায় বলে, আমি তোমার ভাবি নই বুঝলে, নাম ধরে ডাকতে না পারলে ডাকবে না আমায়। রিতার মুখটা একটুখানি হয়। মায়রা তো এভাবে কথা বলে না, কি হয়েছে? একটু পর মায়রা ঢোকিলে বলল, সরি আপু, ভাবি ডাক ভালো লাগে না, তুমি আমার নাম ধরে ডাকলে আমার খুব ভালো লাগবে। রিতা মৃদু হাসলো, মাথা নেড়ে আচ্ছা বলে মায়রাকে রিতা মায়রার ঘরে রেখে আসে। এরপর মায়রার কথা অনুযায়ী দ্রুত একটা ডাফলিন আর পানি এগিয়ে দিলে মায়রা খেয়ে নেয়। গা থেকে বোরকা ছেড়ে খোপা করা চুলগুলো খুলে দেয়। এরই মাঝে রোমা নেওয়াজ মায়রার ঘরে এসে মায়রাকে একা দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, ইনায়া কোথায়, তুমি একা কেন? মায়রা রোমা নেওয়াজের দিকে তাকালো। ভদ্রমহিলা আরো কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়রাকে কেমন অস্বাভাবিক লাগলো। চোখ মুখ কেমন ফোলা লাল। বাম গালে চোখ পড়লে দেখলেও 5 আঙুলের ছাপ স্পষ্ট। মায়েরা অতিরিক্ত ফর্সা ও একটুতে স্পষ্ট বোঝা যায়। রোমা নেওয়াজ ঢোক গেল। ঘন্টা এক আগেই ইরফানের বাবা ইরফানকে না পেয়ে রেগে বেরিয়ে গেছে। অফিসে কাজ ছিল অথচ ইরফান সেখানে যায়নি। তার মানে মায়ের সাথে ছিল। আর মেয়েটাকে আবারও মেরেছে। তিনি কি বলবেন বুঝলেন না। ইরফানের বাবা যদি জানে ইরফান আবারও মায়েরাকে মেরেছে, বাবা ছেলের মাঝেই তো একটা যুদ্ধ লেগে যাবে। মায়েরা গলা ছেড়ে মৃদু হেসে বলে, কিছু বলবেন মা? রুমা নেওয়াজের ধ্যান ভাঙে। এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ? আর ইনায় কোথায়? তুমি একা কেন? মায়েরা মুখে হাসি নিয়ে আদো আদো স্বরে উত্তর দেয়, আসলে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, তাই চলে এসেছি। আপু আসবে পরে। রোমা নেওয়াজ মায়ের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। মেয়েটা কেমন যেন, থাপ্পড় যে খেয়েছে এটা তিনি বুঝেছেন। আর কেঁদেছেও। কিন্তু কিভাবে হেসে কথা বলে, দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তোমাকে আবারও মেরেছে? মায়েরা অবাক হয়, কিভাবে বুঝলো? মায়েরা কিছু বলার আগেই রোমা নেওয়াজ হতাশার স্বরে বলে, খেয়েছো? মায়েরা মাথা নেড়ে বলে, জি, এসে ওষুধ খেয়েছি। আচ্ছা শো তাহলে, ভালো লাগবে। কথাটা বলে তিনি বেরিয়ে যান। মায়েরার চোখ জোড়ায় পানি। রোমা নেওয়াজ বেরিয়ে গেলে রিতা মায়েরার পাশে বসে বলে, ভাবি, ভাইজান তোমায় মারছে সেজন্য কাঁদছো? মায়েরা হেসে বলে, তার জন্য কাঁদতে আমার বইই গেছে। তুমি আমি ভাবি ডাক ছাড়তে পারছো না, এই জন্য কাঁদছি আমি। রিতা মানলো না। মায়েরা মজা করার মানুষ, সে জানে। মন খারাপ করে বলে, ভাইজান এমনিতে খুব ভালো জানো, রাগ হলে একটু অস্বাভাবিক আচরণ করে, তুমি মন খারাপ করো না। মায়েরা ঝাপসা চোখ মুছে বলে, থাপ্পড় খেয়ে বাচ্চারা কাঁদে আপু, আর বড়রা কাঁদে ছোট ছোট শব্দ শুনে, কারণ ওগুলোর ভাব থাপ্পড়ের চেয়ে অনেক বেশি হয়। রিতা বোকা চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। মায়েরা কথাটা বলে বেড থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমে যায়। এরপর দেওয়াল ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বারবার মনে পড়ে, ডিভোর্স ইজ বেটার। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি আশ্চর্য, তার খারাপ লাগছে কেন? ভালোই তো হবে, ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিলে তাকে আর মার খেতে হবে না। কিন্তু সে চায় না ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিক। আরো দুটো থাপ্পড় দিয়ে তাকে রেখে দেওয়া যায় না? সে না হয় বোবা হয়ে থাকবে। নিজের ভাবনায় নিজের ওপরই কেমন বিরক্ত হলো। থাকবে না সে। মানুষ কত ভালোবাসা পেয়েও সম্পর্ক থেকে বেরিয়ে আসে, আর সে যে শুধু থাপ্পড় খেয়ে বেরোতে পারবে না। তবুও কেন যে কষ্ট হয়। নিজেকে সামলে কোনো রকমে অজু করে বাইরে বেরিয়ে বসে বসে নামাজ পড়ে নেয়। এরপর
ঘরে দরজা ভিড়িয়ে শুয়ে পড়ে। ইরফান গাড়ি নিয়ে কোথায় কোথায় যে খুঁজলো মাইরাকে সে নিজেও জানে না। ভীষণ অসহায় লাগছে নিজেকে। মাইরার উপর এত বেশি রাগ হলো তা বোঝানো দায়। ধীরে ধীরে গাড়ি চালিয়ে তার বাসার দিকে যায়। নজর রাস্তার আশেপাশে ছিল। শুদ্ধ তার গাড়ি নিয়ে খোঁজায় ব্যস্ত। ফাইজ, ইনায়া আর ফারাকে নিয়ে গিয়েছে। রুমা নেওয়াজ ইরফানের ফোনে অনেকবার কল দিয়েছে। ইরফান কল রিসিভ করে না। উপায় না পেয়ে শুদ্ধর নাম্বারে কল দেয়। মায়েরা একা কেন বাসায় আসলো আর ইনায়া কোথায়, ইরফান কোথায়, সে সবই শুনল। ভীষণ চিন্তিত তিনি ছেলেকে নিয়ে, সাথে মায়েরাকে নিয়ে। কি করবে এদের? কিছুই বুঝতে পারছে না। তোর বউ বাড়ি গিয়েছে। ইরফান গাড়ি দরজা খুলে এক পা বাইরে বের করে ড্রাইভিং সিটে বসে। চোখগুলো লাল। শুদ্ধর কথা শুনে মৃদু স্বরে বলে, ওকে, বাড়ি যা। রাত হয়েছে, মামা মামি দুজনেই কল দিয়েছিল অনেকবার। ইরফান কিছু বলল না। শুদ্ধ হতাশার শ্বাস ফেলে বলে, এতক্ষণ জায়গায় মরার মতো খুঁজলি, খবর পেয়ে যাচ্ছিস না কেন? ইরফান রাগে চিৎকার করে বলে, ওর কাছে গেলে ও আমার হাতে আগে বেহিসাব থাপ্পড় খাবে। ওর সাহস কি করে হয় এই রাতে একা একা বাড়ি যাওয়ার? শুদ্ধ পাশে দাঁড়িয়ে চুপ করে থাকলো কিছু সময়। এরপর চিন্তিত কণ্ঠে বলে, তুই কি করেছিস মাইরার সাথে? ইরফান কিছু বলে না। রাগে শরীর কাঁপছে তার। চোখ বুজে লম্বা শ্বাস টানে। শুদ্ধ কিছুটা রেগে বলে, তুই আবার মেয়েটাকে মেরেছিস? কি চাইছিস তুই বলতো? ইরফান বেশ কিছুক্ষণ শান্ত হয়ে থাকে। এরপর শক্ত গলায় বলে, ওই স্টুপিডটাকে খুন করতে চাইছি। শুদ্ধ রেগে বলে, ইরফান, তোর বোঝা উচিত মায়েরার বয়স 15+। তোর হাফ বয়সী একটা মেয়ে, বাচ্চা মেয়ে। ওকে প্লিজ সেভাবেই ট্রিট কর। ওর থেকে বড়দের মতো বিহেভ এক্সপেক্ট গুলোকে চাপা দে। নয়তো তুই যা চাইলি সেটাই কর, ডিভোর্স দিয়ে দে। কারণ তোদের এই রিলেশনে কোনো ফিউচার নেই। মেয়েটার জন্য আমার খারাপ লাগে রে। ইরফান কিছু বলল না, শুদ্ধ অবাক হয়। ডিভোর্সের কথাটা ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়। যেন ভাবতে বসে কিভাবে ডিভোর্স হবে। অর্থাৎ ইরফান সত্যিই ডিভোর্সের ব্যাপারে ভাবছে, শুদ্ধ কিছু বলে না। এভাবে মার খাওয়া, এদের রিলেশন এমন অস্বাভাবিকতা, এর চেয়ে হয়তো ডিভোর্সটাই বেটার। মৃদু স্বরে বলে, যা, বাড়ি যা। ইরফান আরো দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধর কপালে চিন্তার ভাঁজ। ইনায় গাড়িতে চিন্তিত বদনে বসে আছে। মায়েরা একা একা কেন বাড়ি গেল সেই চিন্তায় শেষ মেয়েটা। তাদের সাথেই তো কি সুন্দর হেসে খেলে বাইরে বেরিয়েছে। কি যে হলো। তবে বাসায় পৌঁছেছে শুনে কিছুটা নিশ্চিত আছে। ফাইজ গাড়ি থামালে ইনায়া ফারাকে ভেতরে আসতে বললে আরেকদিন যাবে বলে। আজ এমনিতেই অনেক রাত হয়েছে। ইনায়া আর জোর করে না। ফাইজ ড্রাইভিং সিট থেকে নেমে এসে এনার পাশে ডোর খুলে দিলে ইনায়া নিঃশব্দে বেরিয়ে আসে গাড়ি থেকে। ফাইজ তীক্ষ্ণ চোখে এনার মুখ পানে চেয়ে। এনা এগোলে ফাইজ এনার হাত তার বাঁ হাতে মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এনার হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ মৃদু স্বরে বলে, লিটল কুইন, রাগ করেছ? এনায় কিছু বলে না, নীরব থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ নরম স্বরে বলে, সরি লিটল কুইন। এনায় অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজকে গোমরা মুখে তার দিকে চেয়ে থাকতে দেখে চোখ নামিয়ে মিনমিন করে বলে, হাত ছাড়ুন। ফাইজ মৃদু হেসে বলে, ওকে, তোমার ফোন দিচ্ছি, এবার চলবে? এনা মাথা উঠিয়ে খুশি হয়ে বলে, দিন তবে। ফাইজ চোখ ছোট ছোট করে তাকায়। ভাবনার মাঝেই ফাইজের পকেটে ফোন ভাইব্রেট হয়। ডান হাতে পকেট থেকে ফোন বের করে দেখলো এনার ফোন বাজছে। একটা মেয়ের নামে সেভ করা। ফাইজ গলা ছেড়ে বলে, ফ্রেন্ডদের সাথে কি বেশি পার্সোনাল কিছু বলো? আমি শুনতে পারি। এনার কি বলবে বুঝলো না। ফাইজ কল রিসিভ করে লাউডে দেয়। ওপাশ থেকে গড়গড় করে একটি মেয়ে বলে, বান্ধবী, তোর পার্সোনাল বকাটের সাথে কেমন ডেট হলো রে? মেসেঞ্জারে মেসেজ দিলাম, সিন করিস না, সেসব থাক, এখন বল কি করলো সে? চুমটুমু খেয়েছে? কোথায় কোথায় গিয়েছে? ইনা লজ্জায় মাটির নিচে ঢুকতে পারছে না। শুধু পা উঁচু করে বা হাতে তার ফোন নিতে চাইলে ফাইজ ফোন উঁচু করে ধরে। ঠোঁট টিপে হাসছে সে, দৃষ্টি ইনার দিকে। ইনায় কাঁদো কাঁদো মুখ করে বলে, প্লিজ কল কাটুন। ফাইজ গলা ছেড়ে ফোনের ভলিউম কমিয়ে দেয়। ফোন ইনার হাতে দিয়ে ইশারায় কথা বলতে বলে। ইনার দ্রুত কল কেটে দেয়। ফাইজ তার থুতনির পাশে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ঘষে আর মিটিমিটি আসে। ইনা যেতে নিলে ফাইজ ইনার হাত ছাড়ে না। ইনায় মাথা নিচু করে বলে, প্লিজ হাত ছাড়ুন। ফাইজ ইনার হাত থেকে ফোন টান মেরে নিয়ে নিল। ইনায় অবাক হয়ে বলে, নিলেন কেন? ফাইজ উত্তর করলো না ইনার কথা। ঠোঁটের কোণে হাসি রেখে বলে, ডেট করলে কিস করতে হয় লিটল কুইন। তুমি তো পেকে গিয়েছো তোমার ফ্রেন্ডদের জন্য। মনে হয় আমি পিছিয়ে পড়ে আছি। ইনায় কাঁপা গলায় বলে, আমি বাড়ি যাব। ফায়েজ হেসে ফেলে,
এনায়ের ফোনে কিছু কাজ করে, ওভাবেই হেসে বলে, ডোন্ট ওয়ারি, বিয়ের আগে আমি অলওয়েজ পিছিয়ে থাকবো। এরপর এনায়ের দিকে তাকিয়ে বলে, একটা ছোট্ট আবদার পূরণ করো, এরপর ফোন নিয়ে ভেতরে যাও। এনায়ের জোড়া চোখে ফাইজের দিকে তাকায়। ফাইজ হেসে বলে, তোমার ফোনের পাসওয়ার্ড তোমার ভয়েসে শুনতে ইচ্ছে করছে লিটল কুইন। এনায়ের তার হাত ছাড়ানোর চেষ্টা করে, হাত নাড়িয়ে বলে, হাত ছাড়ুন, আমি ঘরে যাব। লিটল কুইন, স্পিক আপ, ফিরিয়ে দিও না। ফাইজের কণ্ঠ অতি নমনীয়। এনা চোখ তুলে তাকায়। ফাইজ শীতল চোখে চেয়ে আলতো হেসে বলে, প্লিজ। ইনা ঢোক গেলে চোখ নামিয়ে নেয়। ফাইজের এভাবে আবদার কেন যেন ইনা চাইলেও ফেরাতে পারল না। চোখ খিচিয়ে কাঁপা কণ্ঠে বলে, মাই পার্সোনাল ব্যাড বয়। ফাইজ ফিসফিসিয়ে বলে, এই তো তোমার পার্সোনাল ব্যাড বয়, মাই লিটল কুইন। ইনা দ্রুত বলে, আমার ফোন দিন। ফাইজ এনার হাতে ফোন দিয়ে এনার হাত ছেড়ে দেয়। এনা ছাড়া পেয়ে দ্রুত পায়ে বাড়ির ভেতরে যায়, পিছু ফিরে তাকায় না। ফাইজ মুখ গোল করে শ্বাস ফেলে মৃদু হেসে বিড়বিড় করে, আর সহে না রে অপেক্ষা। এটা কখন কিনলে? তোর বয়ফ্রেন্ড দিয়েছে। ফারা ভ্রু কুচকে বলল, আমার বয়ফ্রেন্ডকে? ফাইজ ফারার হাতে ফোন প্যাকেজ হাতে দিয়ে বলে, সেটা তুই জানিস? তুই এমন ছিচকা দূরে কেন বলতো? ফারা রেগে বলে, আর তুমি এত বিয়ে পাগল কেন বলো তো? ফারার কথায় ফাইজ থতমত খেয়ে তাকায়। বেয়াদব বোন হয়েছে, শুধু বড় ভাইয়ের পেছনে লাগে। ফাইজ তার ঘরে যেতে যেতে বলে, ইরফানের বইয়ের এক্সাম শেষ হয় না কেন বুঝি না। বোর্ডের মাস্টারগুলো মির্জাফর হতে চাইছে নাকি? ফারা বোকা চোখে তাকিয়ে দেখলো ফাইজের দিকে। পাগল নাকি তার ভাই, কি বলে নিজেই জানে না। হাতের প্যাকেজ নিয়ে তার ঘরে যায়। এটাই তো শুদ্ধর হাতে ছিল। ঘরে গিয়ে আগে পুরো ফোনের প্যাকেজিং খুললো, একদম নতুন, তবে এটা কেনার পর একবার খোলা হয়েছিল, এরপর আবারও আগের মতো করেই রেখেছে। ফারা বুঝলো। ভেতর থেকে ফোনটা বের করে উল্টে পাল্টে দেখলো, বুক ধুকপুক করছে। এটা শুদ্ধ ভাইয়ের কেনা ফোন, কিন্তু সে যে বললো এটা সামিয়া নামের ওই মেয়েটার জন্য কিনছে। হঠাৎই ফোন শব্দ করে বেজে ওঠে, তবে ফোনে সেট করা কোনো রিংটোন নাই, ভয়েস। ভালোবাসার খেলাটাই আমি জিতে গেছি ফারা, শুনছো? এই ফারা, ভালোবাসি কিন্তু। হাজারো আবেগ মেশানো কোমল সুরে কয়েকটি শব্দ, যে কণ্ঠ শুদ্ধর। ফারার হাত কাঁপছে। কল করেছে শুদ্ধ ভাই, আর রিংটোন এটা। বারবার একই সুরে কথাগুলো বাজছে। ফারা ঢোক গিলছে। ফোন বাজতে বাজতে কেটে যায়। সেকেন্ড বার কল আসলে ফারা কল রিসিভ করে ধীরে ধীরে ফোন কানে ধরে। চোখ জোড়ায় পানি টইটম্বুর। ওপাশ থেকে শুদ্ধ বলে, ফারা, আমার হবু বউকে ফোন দিতে গিয়ে তোমার কাছে চলে গিয়েছে। মিস্টেক। এখন কি করি বলো তো? ফারা কাতর গলায় ফুপিয়ে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ ঠোঁট টিপে হেসে আবেগপ্রবণ গলায় বলে, এই তো আমি ফারা, আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ শব্দ করে হেসে বলে, ভালোবাসাটা তবে পেয়ে গেলাম আমি। ফারা, বুঝেছ? ফারা কথা বলতে পারে না, ফোপায়। শুদ্ধ প্রাণ খোলা হাসি হাসে। একটু পর থেমে বলে, ও হে লাবণ্যময়ী, আর একটু শব্দ করে কাঁদবে প্লিজ। ফারা নাক টেনে কল কেটে দেয়। ওয়ালপেপারে ভেসে ওঠে তার কান্না ভেজা মুখ, আর তার দিকে হেসে তাকিয়ে আছে শুদ্ধ। পিকটা সাইড থেকে তোলা। ফারা হঠাৎই কান্নার মাঝে হেসে ফেলে। আবারও ফোনে রিং হয়। ভালোবাসার খেলাটা আমি জিতে গেছি ফারা, শুনছো? এই ফারা, ভালোবাসি কিন্তু। ফারা মন দিয়ে শুনছে কথাগুলো, কিন্তু কল রিসিভ করলো না। চোখ মুখ লাল, তবে মুখাবয়বে উজ্জ্বল খুশির ঝিলিক। রাত প্রায় 1টার কাছাকাছি। ইরফান বাড়িতে এসে চাবির সাহায্যে লক খুলে ভেতরে যায়। ডাইনিং এ বসে তারিখ নেওয়া ছেলের অপেক্ষা করছিলেন। ইরফানকে পোশাকবিহীন দেখে তিনি বিস্ময় নিয়ে তাকালো। এগিয়ে এসে বলে, তোমার এই অবস্থা কেন? ইরফান তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কাঁদছিল। কাঁদছিল মানে? এভাবে উদাম গায়ে বাইরে থেকে কি কাজ করে আসলো? ইরফান ভদ্রলোক বুঝলেন না। তারেক নেওয়াজ মূলত ইরফান অফিসে না যাওয়ায় রেগে আছে। মায়ের ব্যাপার তিনি জানেনই না। ইরফান অফিসে যাবে বলেও আর যায়নি। রেগে বলে, তুমি কি ফোন করেছো আমাদের বিজনেসে ধস নামিয়ে ছাড়বে? ইরফান বিরক্ত হলো। সিঁড়ি উঠতে উঠতে বলে, নেক্সট ডে সব সামলে নিব, ডোন্ট ওয়ারি। কথাটা বলে ইরফান দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলল। এই ছেলে আর ভালো হলো না। তিনি হতাশ। সামলে নিবে বলেছে যখন, নিবে সামলে। যখন যা মনে হবে করবে, বলেও লাভ নেই। এই যেমন মায়েরাকে এনে রেখেছে, এক্সামের মাঝে কেন আনলো তার কারণও বলে না। তিনি কাজে ব্যস্ত থাকায় মায়ের সাথে তার সেভাবে কথাই হয়নি, ফলে শুনতেও পারেননি কেন এনেছে মায়েরাকে। বিরক্ত হয়ে তার ঘরে চলে যায়। ইরফান তার ঘরে গিয়ে আগে শাওয়ার নেয়, প্রায় 30 মিনিট সময় নিয়ে। চোখে মুখে রাগের আভা। যখনই ভাবছে মায়েরা এই রাতে একা একা এই পথ এসেছে, তখনই মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। নিজেকে সামলাতে চায়, কিন্তু ব্যর্থ। ইচ্ছে করছে আগে ওই স্টুপিডটাকে গিয়ে থাপ্পড় দিয়ে রাস্তাঘাটে একা ঘোরার স্বাদ মেটাতে।
শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। একটা কালো ট্রাউজার পরে নিল, তবে শরীরে কিছু জড়ালো না। উদাম সরিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। মায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়, নিজেকে সামলানোর চেষ্টা করে। দরজা ঠেলে ভেতরে চোখ পড়লে মুহূর্তেই চোখ জোড়া শীতলতায় ভরে যায়। রাগ আপনা আপনি নিভে যায় খানিক। ঘরের ভেতরে প্রবেশ করে দরজা ভিড়িয়ে দেয়। ঘরের লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে কেন বুঝল না। ধীর পায়ে এগিয়ে এসে মায়ের মাথার কাছে দাঁড়ায়, গম্ভীর চোখে দৃষ্টি আবদ্ধ করে মায়ের মুখ পানে। মায়েরা ইরফানের ঘরে ঠিক যেভাবে ঘুমিয়েছিল আজও সেভাবেই ঘুমিয়েছে। দরজা বরাবর মাথা রেখে বিছানার কিনারায় মাথা রেখে চুলগুলো ছেড়ে দেওয়া, যা মেজে ছুঁয়েছে। ফ্যানের বাতাসে মেঝে ছুঁয়ে থাকা চুলগুলো মৃদুভাবে দোলে। মায়ের বাম গালে চোখ পড়লে ইরফান ঢোক গেলে 5 আঙুলের দাগ স্পষ্ট। চোখ বুজে শ্বাস ফেলল। একটু পর মায়ের মাথার কাছে ডান পা ভাঁজ করে বসে সামান্য ঝুঁকে মায়ের বাম গালে তার ডান হাতের আঙ্গুলগুলো ছোঁয়ালে মায়েরা ঘুমের মাঝেই কেঁপে ওঠে। ইরফান মায়ের বন্ধ চোখের পাতায় দৃষ্টি দেয়। ফুলের পাপড়ির ন্যায় মসৃণ ফর্সা দীর্ঘ চোখের পাতায় ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা আলতো করে ছুঁয়ে দেয়। মায়েরা ঘুমের ঘরে ডান কাত হয়ে ইরফানের দিকে হেলে আসে। ইরফান মায়েরার পুরো মুখটা নিখুঁতভাবে অবলোকন করলো। দৃষ্টি ঘুরিয়ে ডান গালে চোখ স্থির করে ফর্সা গালে লালচে দাগগুলোর দিকে অসহায় চোখে কিছু সময় তাকিয়ে থাকে। এরপর বসা থেকে উঠে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে হাত ভর্তি করে। আবারও মায়ের পাশে বসে আলতো হাতে মায়ের গালে বরফ লাগিয়ে দেয়। মায়েরা কেঁপে ওঠে। এদিকে এগিয়ে এসে তার হাতের কাছে ইরফানের বাঁ হাত পেয়ে হাতের তালুর উপর ডান গাল রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। ইরফান ঝুঁকে আছে মায়রার উপর। মায়রার মুখের দিকে চেয়ে ডান হাতে আবারও মায়রার গালে বরফ লাগিয়ে দেয়। এবার মায়রা আর নড়ে না। ইরফান সময় নিয়ে বরফ দিয়ে দিল মায়রার গালে। এরপর ডান হাতে ছোট ছোট বরফের টুকরোগুলো ছুঁড়ে ফেলে। ভেজা গালে চুলের কিছু অংশ হেলে আসলে হাত বাড়িয়ে তা কানের পিঠে গুঁজে দেয়। ঢোক গেলে মুখ নামিয়ে ভেজা গালে ঠোঁট দাবায়। এতক্ষণ যেভাবে থাকলেও তারই হত্যা নেই। মায়রা নড়ে উঠলে ইরফান মায়রার গাল থেকে ঠোঁট সরিয়ে নেয়। মাথা খানিক উঁচু করে মায়রার ফোলা ফোলা মুখে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে গলা নামিয়ে মৃদু স্বরে বলে, সরি ফর দ্যাট। কথাটা বলে কানের পিঠে শব্দ করে একটা চুমু খায়। মায়রা ঘুমের মাঝে ফুপিয়ে ওঠে। ইরফান দ্রুত মায়রার মুখের দিকে তাকায়। চোখ বন্ধ মায়রার, কি যেন বিড়বিড় করে। ইরফান আরেকটু এগিয়ে গেলে আটো আটো সুরে শুনতে পায়, বাবা মেলায় যাওয়ার কথা বলে ফাঁকি দিয়ে আকাশে চলে গেল। বাবা, বাবা। কথাগুলো খুবই অস্পষ্ট শোনায়। বন্ধ চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফানের বাঁ হাতে মায়রা ডান গাল পেতে রাখা ইরফানের হাতের তালুতে টুপ টুপ করে মেয়েটার চোখের পানি গড়িয়ে পড়ে। ইরফান ঢোক গিলে মায়রার দিকে চেয়ে থাকে, চোখ মুখে অসহায়ত্ব ভিড় করে। মায়রাকে জিদ করে শোয়ায়, মুখ নামিয়ে মায়রার ডান চোখের কিনারায় ছোট করে একটা চুমু আঁকে। বাঁ হাতে মায়রার বাঁ চোখের কোণ মুছে দেয়। এরপর মায়রাকে কোলে তুলে লম্বা করে বালিশে শুয়ে দেয়। উঠে গিয়ে ঘরের লাইট অফ করে দেয়। বাম কাত হয়ে মায়রার পাশে শুয়ে পড়ে ইরফান। মায়রার পেট জড়িয়ে মায়রাকে টেনে মায়রার পিঠ তার বুকে লাগিয়ে শুয়ে দেয়। এরপর মায়রার পেট থেকে হাত সরিয়ে নেয়। হাত বাড়িয়ে মায়রাকে আর ধরল না। দু হাত আড়াআড়ি ভাবে বুকে ভাঁজ করে নেয়। লম্বা শ্বাস টেনে চোখ বুজে। ফ্যানের বাতাসে মায়রার চুলগুলো ইরফানের মুখের উপর লুটোপুটি খায়। ইরফান সরালো না চুল। উঠে গিয়ে তার স্বভাব সুলভ ফ্যান অফ করে এসি ছাড়লো না। শক্ত হয়ে চোখ বুজে রইল। সকাল সকাল চিৎকার চেঁচামেচিতে মায়রার ঘুম ভেঙে যায়। পিট পিট করে চোখ খুলে তাকায় মায়রা। ঘরময় দিনের ঝাপসা আলো দেখে বুঝলো সকাল হয়ে গেছে, কিন্তু সে জায়গা পায়নি। এমন জোরে জোরে কথা বলছে কে? ধীরে ধীরে বিছানা থেকে নেমে ভেড়ানো দরজা খুলে বাইরে নজর দিলে ইরফান আর তারেক নেওয়াজকে মেইন গেটের কাছে দাঁড়িয়ে কথা বলতে দেখে। এখানে দাঁড়িয়ে স্পষ্ট শোনা যাচ্ছে মায়রাকে রেখে দ্রুত ফিরবে। ইরফান গম্ভীর গলায় বলে, সরি, ওকে নিয়ে যেতে পারবো না। তারেক নেওয়াজ রেগে যায়, পারবে না মানে? তাহলে এনেছিলে কেন? কাঁদছিল। মায়রাকে দিয়ে কি কাজ তোমার? কাজ করেছো ভালো কথা, এখন ওকে রেখে এসো। ওর এক্সাম ভুলে গিয়েছো? ইরফান বিরক্তি মাখা কণ্ঠে বলে, তুমি রেখে এসো, আমি অফিস সামলে নেব, ডোন্ট ওয়ারি। তারেক নেওয়াজ নিজেকে শান্ত করে। তার ভাবনা মায়রা আর ইরফান একসাথে থাকলে তাদের সম্পর্কের উন্নতি হবে। মায়রা রিলেটেড কাজগুলো তিনি ইরফানের কাঁধে দিতে। অতঃপর বলে, মায়রাকে তুমিই রেখে আসবে, এটাই আমার শেষ কথা। ইরফান রেগে হঠাৎই চিৎকার করে ওঠে, বলেছি তো ওই স্টুপিডকে রেখে আসতে পারবো না। গলায় বাচ্চা ঝুলিয়ে দিয়েছ, চুপ আছি।
আর বাড়াবাড়ি করো না, আমাকে শান্তিতে থাকতে দাও। কথাটা বলেই হনহন করে বাইরে বেরিয়ে যায়। তারেক নাজ কি বলবেন বুঝলেন না। নীরব চোখে চেয়ে দেখলো শুধু ছেলের প্রস্থান। তিনি ছেলেকে নিয়ে হতাশ, তবে মায়রার কি হবে? মায়রা ধীর পায়ে ঘরের ভেতরে আসে, এরপর দরজার ছিটকিনি লাগিয়ে দেয়। পানিতে টইটুম্বর চোখ থেকে দুফোঁটা জল কোনা টুপ করে গড়িয়ে পড়ে। দেওয়াল ঘড়িতে দেখলো সকাল 6টা বাজে। ওয়াশরুমে গিয়ে উঁচু করে এসে নামাজ পড়ে নেয়। এরপর গায়ে বোরখা জড়িয়ে নেয়। সাথে এমনিতেই কিছু আনেনি, তাই আর কিছু নিতে হলো না। হাতে পার্স নিয়ে ঘর থেকে বের হয়। আশেপাশে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু এগিয়ে গিয়ে রিতাকে পেয়ে গেলে বলে, আপু এখন কাউকে বলো না আমি যাচ্ছি। আমি পৌঁছে বাবাকে কল করে বলে দেব। রিতা ডাইনিং টেবিলের উপর কাঁচের গ্লাস রেখে অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? মাইরা মৃদু হেসে বলে, গ্রামে। তুমি এক্ষুনি কাউকে বলো না প্লিজ। রিতা অবাক হয়ে বলে, এত দূরের রাস্তা তুমি একাই যাবা? দাঁড়াও, আমি চাচারে বলি। মাইরা রিতার হাতে আটকে বলে, বলো না আপু, আমি পারবো। একা চলতে না শিখে রাখলে পরে প্রবলেম হবে। লাস্ট কথাটা কেমন মলিন গলায় বলে। এরপর আবারও মৃদু হেসে বলে, আমার এক্সাম বুঝলে, গ্রামে গিয়ে পড়বো। এখানে বইও নেই, আসছি আপু, বাই। কথাটা বলেই ডান হাতে একটা পার্স নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে সামনে তাকালে মেন গেট দিয়ে ইরফানকে ঢুকতে দেখে। মাথা নিচু করে ইরফান এগিয়ে আসছে মায়েরা ঢোক গেলে। তাকে দেখে নিলে এই লোক কি করবে সেসব ভাবতে চায় না, তবে লোকটার সামনে পড়তে চায় না, একটুও চায় না।